আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমাদের টার্গেট থাকবে 2 দিনের মধ্যে চ্যাপ্টার 6টা শেষ করে দেওয়ার জন্য। মূলত আমরা যদি আমাদের সিলেবাস দেখি, টোটাল 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল চ্যাপ্টার আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার। এখানে আমাদের অনেকগুলা ক্লাসেস অফ ড্রাগ আছে, যেটা এক মুহূর্তে যে কেউ দেখলে হয়তো একটু অসুবিধা লাগতে পারে। তবে ইনশাল্লাহ আমরা এটা 50% করে আজকে আর কালকের মধ্যে শেষ করার একটা টার্গেট নিব। আর যারা জয়েন করতে পারবে না তাদের কোনো চিন্তা করার কারণ নাই, আমরা রেকর্ডটা দিয়ে দিব। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট আর চমৎকার জিনিস হইতেছে কি, এখান থেকে কোশ্চেন ভালো আসে আর এখানে স্ট্রাকচার দিতে পারলে নাম্বারও ভালো। তাই আমাদের জন্য এটা একটা আশার আলো হইতে পারে। তো আমরা শুরু করে দিই। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টের মধ্যে সালফোনামাইডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক আসে। এই যে সালফোনামাইড। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 4 শ্রেণীর স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। মুখস্থ বলবো না, মনে রাখতে হবে। তোমার কোনো কিছু মুখস্থ নাই। তোমার প্যারা অ্যামিনো বেনজয়িক অ্যাসিডটা মনে রাখতে হবে। প্যারা অ্যামিনো বেনজয়িক অ্যাসিড দিয়ে তুমি সালফার ড্রাগকে রিলেট করতে পারবা। তারপরে সালফোনিল ইউরিয়া মনে রাখতে হবে, এটা ডায়াবেটিস ওষুধের মধ্যে থাকে সালফোনিল ইউরিয়া। টোসাইল গ্রুপটা মনে রাখতে হবে, টোসাইল গ্রুপটা তোমার এমনি সেমনি বিভিন্ন ড্রাগের মধ্যেই থাকে। এরপরে 4 নম্বরে তোমার 6 অ্যামিনো পেনিসিলিনিক অ্যাসিড বা 6 এপিএ লাগবে। 6 এপি এর গুরুত্ব কি? এটা সকল পেনিসিলিন স্ট্রাকচারের মধ্যে থাকবে। এখন আমি বলি এই জিনিসটা কিভাবে তোমাকে হেল্প করবে। কথার কথা, তুমি মনে করো বিভিন্ন রকমের ডায়াবেটিসের ওষুধ বানাইতে চাও। তুমি করবা কি, এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র আর নামের যে পার্টটুকু আছে অ্যালকাইল মূলক, এখানে তুমি বিভিন্ন যৌগ লাগাই দিবা, যৌগমূলক লাগাই দিবা। যেমন এখানে যদি তুমি পিরিডিন, পাইরা পাইরাডাজিন সরি পাইরাডাজিন লাগায় দাও, তাহলে এই সালফোনিল ইউরিয়ার একটা নতুন নাম হয়ে যাবে, সেটা একটা নতুন ডায়াবেটিস ওষুধ হবে। ঠিক একইভাবে যদি এখানে নাইট্রোজেনের জায়গায় সালফার হয়, তাহলে তোমার অন্য আরেকটা যৌগ পাবা। এভাবে আমরা এই কমন শর্টকাট যৌগগুলো মনে রাখা সকল যৌগ মনে রাখতে পারবো। তো আমরা চলো শুরু করি। সালফার ড্রাগ সমূহের রাসায়নিক গঠন প্যারা মইটির সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, যা এদের মূল কার্যকারিতার ভিত্তি। পূর্বেই বলছি আমাদের যে সালফানিলামাইড আছে, এই যে প্যারা অ্যামিনো গ্রুপের সাথে এটা গভীরভাবে সম্পর্কযুক্ত, বা এই যে প্যাবা নামের এই গঠনের সাথে সম্পর্কযুক্ত। বাকিগুলো আমি পরে দেখা দিব। সালফার ড্রাগটা প্রথমে দেখো। সালফার ড্রাগটা কি, এটা প্রায়শই পরীক্ষায় জিজ্ঞেস করে। তো আমরা বলবো কি, সালফোনামাইড এর ডেরিভেটিভ সমূহ সালফার ড্রাগ হিসেবে পরিচিত। এখন সালফোনামাইড আবার কি জিনিস, এখানে একটু খেয়াল করো। এই পার্টটা কিন্তু অনেকটা অ্যামাইডের মতো, অ্যাসিড অ্যামাইডের মতো, খেয়াল করছো? জাস্ট অ্যাসিড অ্যামাইডের মধ্যে তোমার থাকে কি, সি ডাবল বন্ড ও এনএইচ থাকে, তাই না? আর এখানে কি, এখানে তোমার আছে SO2 NH2, অনেকটা এটা অ্যামাইডের মতো, তাই এটাকে আমরা অ্যাসিড অ্যামাইডের বদলে সালফোনামাইড বলতাছি। তো আমরা বলতে পারি কি, সালফার ড্রাগ হইতাছে এই যে সালফোনামাইড যৌগ আছে এটার বিভিন্ন ডেরিভেটিভ। যেমন এখান থেকে তুমি একটা হাইড্রোজেন ছড়ায় বিভিন্ন রকম হেটারোসাইক্লিক যৌগ বসাইতে পারো। হ্যাঁ, 5 মেম্বার 4 মেম্বারের যৌগ বসাইলে তুমি নতুন নতুন সালফার ড্রাগ পেয়ে যাবা। তো এই সংজ্ঞা দিয়ে আমরা সালফোনামাইডটাকে ব্যাখ্যা করতে পারবো। তারপর তোমার সালফার ড্রাগের ব্যবহার কি? সালফার ড্রাগের ব্যবহার হলো কক্কাল ইনফেকশন। কক্কাল ইনফেকশন কি? ওই যে ব্যাকটেরিয়া গুলা এরকম গোল 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 স্ট্রাকচার নিয়ে গঠিত সেগুলাকে বলে কক্কাল ব্যাকটেরিয়া। আর তোমার ব্যাসিলাস ব্যাকটেরিয়া কোনগুলাকে বলে, যেগুলো এরকম লম্বা লম্বা দণ্ড থাকে সেগুলাকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। এখন এর মধ্যে আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো যে এই পার্টে তোমরা কোন জিনিসটা ধরতে পারো নাই।
হ্যালো? আরেকটু আরেকটু উপরে একটু উঠাইলে ভালো হয় জিনিসটা। হ্যাঁ, এখান ১ম থেকে? থেকে আরেকটু উপরে আমরা ওইগুলো একটু মিস করছি। দেখতে পাইনি। আচ্ছা। কোন পার্টটুকু মিস করছো যদি বলো হুম, তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এবার নিচে গেলেই হবে। সমস্যা নেই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? না তেমন কোনো কোয়েশ্চেন নেই। অনেকে হয়তো মিউট করে আছে। এই কারণে অ্যান্সার করতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ, অনেকে হয়তো মিউট করে আছে। আনমিউট করলে জিনিসটা শুনতে পারবে। জাস্ট একটা ক্লিক দিলে আনমিউট হয়ে যাবে। তো এক কথায় বললে এই ৪ টা স্ট্রাকচার আমাদেরকে অনেক হেল্প করবে। এই ৪ টা স্ট্রাকচার দিয়ে আমরা কমপক্ষে ৩০ টার মতো যৌগকেই মুখস্থ করে ফেলতে পারবো। জাস্ট এই ৪ টা স্ট্রাকচার দিয়ে। জাস্ট সামনে পিছনে এটা সেটা লাগাইলেই দেখবা তোমার সকল স্ট্রাকচার হয়ে গেছে। তাই এগুলা শর্টকাট নেম আছে। আমরা শর্টকাট নেমগুলা পইড়া ফেলবো। এটা সালফোনিল ইউরিয়া কেন? এই অংশটাকে কেন ইউরিয়া বলা হইতাছে? তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে এই অংশটুকু কি অনেকটা ইউরিয়ার মতো না? এই যে হুম, NHC ডাবল বন্ড NH এটা ইউরিয়া না? হুম, সালফোনিল কেন বলা হইতাছে? দেখো ইউরিয়ার এক সাইডে তোমার SO2 মূলক আছে। এই যে ইউরিয়ার এক সাইডে SO2 মূলক। তাই এটাকে কি বলা যাইতাছে? সালফোনিল ইউরিয়া বলা যাইতাছে। এই লাল অংশটুকু তোমাকে নির্দেশ করতাছে ডায়াবেটিস ওষুধগুলাতে তোমার অবশ্যই সালফোনিল ইউরিয়া পার্টটুকু থাকবে। তো আমরা পার্ট বলি না, আমরা মেডিসিনাল কেমিস্ট্রির ভাষায় কোনো একটা যৌগের নির্দিষ্ট অংশকে মইটি বলি। কি বলি? মইটি। ওইটি। মইটি। এটা আরকি মেডিসিনাল কেমিস্ট্রির একটা ভাষা। কারণ তোমার যৌগ অনেক বড় থাকতে পারে। অনেক বড় যৌগ থেকে তো ইউপ্যাক নামকরণ করা অনেক ডিফিকাল্ট। তো মইটির একটা উদাহরণ দিই। মনে করো যেমন এই যে এই অংশটুকু আমি কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা হাইলাইট করলাম। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে তুমি বলবা কার্বক্সিলিক অ্যাসিড মইটি। মানে অনেক ইমরান বড় যৌগ থেকে বলতে চাইতেছে। কি? সাইমন কিছু বলতে চাইতেছে। আচ্ছা সাইমন বলো তো। আমি কিছু বলতে চাইছি না, আমার একটু দেখতেছি আচ্ছা ঠিক স্কিপ আছে। করছে মনে পড়ে। তৌহিদ কি লিঙ্কটা পাইছে? সে বোধহয় ৯টা জানে। তার মানে ইমরান রাখ। এটা বুঝতে পারলাম যে অ্যামাইডে থাকে CONH2 গ্রুপ। আর এখানে সালফানামাইডে থাকবে SONH2 গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক বলছো তুমি। নিচে যাই যখন আমরা এই জিনিসগুলো আরো হ্যাঁ। বেশি প্র্যাকটিস করব তখন দেখতে পারবো। আর একে, একে। কক্কাস হলো হচ্ছে অনেকটা আমরা ওই যে মুক্তোর মালার মতো বলতে পারি না? হ্যাঁ, মুক্তোর মালার মতো বলতে পারি। এই ধরনের ব্যাকটেরিয়া গুলাকে আমরা ধ্বংস করার জন্য বা প্রতিরোধ করার জন্য কক্কাল এই সালফোনামাইড ব্যবহার করতে পারি বা সালফার ড্রাগ ব্যবহার করতে ও পারি। আচ্ছা, আচ্ছা। এখন সালফার ড্রাগের ক্লাসিফিকেশনটা আমাদের পরীক্ষাতে আসে। জিজ্ঞেস করা হয় সালফার ড্রাগের ক্লাসিফিকেশন কি? চলো দেখে ফেলি। আমরা যে ব্যাকটেরিয়াকে মারবো তার নাম অনুযায়ী সালফার ড্রাগকে ক্লাসিফিকেশন করা যায় ৪ ভাবে। একটা হচ্ছে কি তোমার কক্কাল ইনফেকশন মানে যে কক্কাল এই গোলাকার মুক্তার মালার মতো যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলাকে দূর করার জন্য আমরা সালফোনামাইড ব্যবহার করতে পারি। এগুলার উদাহরণ চাইলে মনে রাখতে পারো আর যদি ডিফিকাল্ট হয় মনে নাও রাখতে পারো। আমার জন্য মনে রাখা খুব একটা অসুবিধা না। যেমন সালফানিলামাইড এটা দিয়ে আমরা সকল সালফার ড্রাগ বানাবো। সালফানিলামাইড দিয়েই কি আমরা সব সালফার ড্রাগকে সিনথেসিস করব পরবর্তীতে। তো এটার উদাহরণ হিসেবে তুমি সালফানিলামাইড মনে রাখতে পারো আর একটা সালফাডায়াজিন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে তোমার মূত্রথলিতে যে ইনফেকশনটা হয় এটার জন্য তুমি সালফা অ্যাসিটামাইড ব্যবহার করতে পারো। সালফা অ্যাসিটামাইড কোনটা হবে? তুমি যদি এই যে এই গ্রুপ এই বরাবর যদি তুমি একটা লাগায় দাও আরে সালফার ড্রাগটা গেল কই? এই যে তুমি যদি এদিক বরাবর একটা অ্যাসিটাইল গ্রুপ লাগায় দাও তাহলে এটার নাম কি হবে? সালফা অ্যাসিটামাইড। নামই কিন্তু তোমাকে বইলা দিতাছে যে যৌগের মধ্যে কি আছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরে আছে লোকাল ইনফেকশন। লোকাল ইনফেকশন মানেও যে আমাদের চামড়ার উপরে যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনের জন্য আমরা সালফা অ্যাসিটামাইড সোডিয়াম ব্যবহার করতে পারি। দেখো ইউরিনারি ট্র্যাক্ট আর লোকাল ইনফেকশন দুইটাই সেম, জাস্ট তোমার লোকাল ইনফেকশনে সোডিয়াম লবণ হিসেবে ব্যবহার করতেছি। আর ইন্টেস্টাইনাল ইনফেকশন হচ্ছে আমাদের অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র যে আছে না সেইখানের ইনফেকশন রোধ করার জন্য।
তাহলে আমরা 4 রকমের ইনফেকশনের ভিত্তিতে ভাগ করতে পারি: কক্কাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোকাল ইনফেকশন, ইন্টেস্টাইনাল ইনফেকশন। আর বেশি ব্যাখ্যা দিতে হবে না, এটা দিলেই তোমার যথেষ্ট। আর যদি ইংলিশে দাও এটা ভালো হয়, বাংলার সাথে সাথে কিছু ইংলিশ দিলে লেখার কোয়ালিটি ভালো হয়। এটা ছিল জেনারেল ইনফেকশনের ভিত্তিতে। দ্বিতীয় হচ্ছে তারা কিভাবে কাজ করে বা কতক্ষণ কাজ করে তার উপর ভিত্তি করা। এখন সব সালফার ড্রাগ তো তোমার অনেক দীর্ঘক্ষণের জন্য কাজ করবে না। কোনোটা হবে কি শর্ট অ্যাক্টিং, মানে কোনোটা অল্প সময়ে ধরে কাজ করবে, কোনোটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বলতে কি সেটা মধ্যম সময় ধরে কাজ করবে। কোনোটা লং অ্যাক্টিং, মানে তুমি একবার নিছো তোমার সারাদিন ধরে সেটা কি ইনফেকশন ঠেকাচ্ছে। তাহলে তার কার্যক্রমের সময়সীমার উপর ভিত্তি করেও আমরা সালফার ড্রাগকে কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। আর অবশ্যই এখানে কয়েকটা উদাহরণ মনে রাখতে পারো, যেমন যারা শর্ট অ্যাক্টিং আছে তার মধ্যে সালফাডায়াজিন আছে, লং মিডিয়াম অ্যাক্টিং এর মধ্যে আছে সালফা মিথক্সাজোল, এটা আমাদের সিলেবাসে আছে, সালফা মিথক্সাজোল, এই যে এটা। আর সবচেয়ে লং অ্যাক্টিং এর মধ্যে আছে হলো তোমার সালফামেথোপাইরাজিন। মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলে দিবা না, জাস্ট তুমি ক্লাসিফিকেশন বলে দিবা। 1 নাম্বার সালফানিলামাইড, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যৌগ দিয়ে আমরা বাকি সালফার ড্রাগগুলো সিনথেসিস করতে পারবো। বোঝা গেছে? এই একটা যৌগ দিয়ে আমরা নতুন সালফার ড্রাগগুলো সিনথেসিস করতে পারবো। স্বাভাবিকভাবেই যে বিজ্ঞানী প্রথমে সালফার ড্রাগ বানাইছিল সে সালফোনামাইডটা বানাইছিল বা সালফানিলামাইড বানাইছিল। এখন এই যৌগটা তো অতটা ইমপ্রুভ ছিল না। তারা চিন্তা করলো কি আচ্ছা এটা দিয়ে তো সব রকমের ব্যাকটেরিয়াকে কার্যকরভাবে ঠেকানো যায় না, আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু? আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে বিভিন্ন রকমের অ্যালকাইল গ্রুপ দেই। হ্যাঁ, এখানে আমরা CH3 CH2 গ্রুপ দিয়ে দেখি এটা যদি ভালো কাজ করে। আচ্ছা, CH3 CH2 গ্রুপ দিয়ে তো কাজ করলো না, তাহলে আমরা এখানে অ্যাসিটেট গ্রুপ দেই, অ্যাসিটাইল গ্রুপ দেই। তারা দেখলো কি যে হ্যাঁ, অ্যাসিটাইল গ্রুপ দিলে একটু ভালো কাজ করতেছে। ঠিক এরকম এক্সপেরিমেন্ট করে করে তারা বিভিন্ন প্রোটনকে সরাইলো মেইন যৌগ থেকেই। যৌগ কিন্তু সে আদি সালফানিলামাইডই ছিল, কিন্তু তারা বিভিন্ন সাইড গ্রুপ চেঞ্জ করে ওষুধটাকে ইমপ্রুভ করলো। কোনো কোনো ওষুধ দ্রুত কাজ করবে, কোনো কোনো ওষুধ বেশিক্ষণের জন্য কাজ করবে, কোনো কোনো ওষুধ কম ক্ষতিকর প্রভাব দেখাবে। এরকম করে তারা বিভিন্ন রকম সালফার ড্রাগ পেল। তো সালফানিলামাইডটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে এই মইটিটা কি অ্যানিলিন মইটি, অ্যানিলিনের মতো না? এই যে এই পার্টটুকু অ্যানিলিন না? হ্যাঁ, অ্যানিলিন হ্যাঁ অ্যানিলিন। অ্যানিলিন। অ্যানিলিনের সাথে যদি তুমি এই যে কি সালফোনামাইড বা SO2NH2 যোগ করে দাও, তাহলে তো তোমার সালফানিলামাইড হয়ে গেল, SO2NH2। দেখছো, এটা হলো মানে আমাদের মনে রাখার উপায় হবে বড় বড় যৌগগুলা। কিভাবে মনে রাখবো? আমরা অ্যানিলিনের প্যারা পজিশনে একটা SO2NH2 লাগাই দেব বা সালফোনামাইড লাগাই দিব। এটা অনেকটা অ্যামাইড, কিন্তু সালফারের অ্যামাইড, তাই এটার নাম কি হলো সালফোনামাইড। কার্বনের যেহেতু হাত 4টা, তাই একটা কার্বনের সাথে একটা অক্সিজেন থাকতো, কিন্তু সালফারের হাত বেশি হওয়ার কারণে সালফার 2টা অক্সিজেন ধরতে পারছে। গট ইট? 6টা হাত, এই কারণে 2টা নিছে। হ্যাঁ, 2টা নিতে পারছে। কার্বন হলে কিন্তু একটা অক্সিজেনই থাকতো, তখন আমরা শুধু অ্যামাইড বলতাম। আর সালফারের অ্যামাইড হওয়ার কারণে এটা সালফোনামাইড। তাহলে টেকনিকটা ধরতে পারছো আমরা কিভাবে বড় বড় যৌগকে মনে রাখবো? আমরা এরকম ছোট ছোট ভাগ করব, ভাগ করে দেখবো এটাকে আমরা কি হিসেবে চিনি, তারপর যোগ করে দিব। তো এই যে অ্যামিনোবেনজিন সালফোনামাইড অথবা অ্যানিলিনের সাথে সালফোনামাইড অংশকে যুক্ত করলে কি আমরা যৌগটা পেয়ে গেছি। এই দেখো এখানে R1 আর R2 নামের 2টা পার্ট আছে। হ্যাঁ, এই যে R1 R2, এই R1 আর R2 পজিশনে যদি আমরা কিছু চেঞ্জ করি তাহলে ওষুধটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা পড়বো স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। স্বাভাবিকভাবেই তোমার একটা ওষুধ অনেক বড় জৈব যৌগ, অনেকগুলা সেখানে অ্যারোমেটিক যৌগ থাকে, হেটারোসাইক্লিক যৌগ থাকে, ক্লোরিন থাকে, ফ্লোরিন থাকে। কথা হচ্ছে এত বড় যৌগে কোন অংশটুকু ওষুধ হিসেবে কাজ করে? কোশ্চেন করতে পারো না? এই যে এত বড় যৌগ কোন অংশটুকু ওষুধ হিসেবে কাজ করে? এটা কি NH2 অংশটা ওষুধ হিসেবে কাজ করে, নাকি এই বেনজিন রিংটা ওষুধ হিসেবে কাজ করে, নাকি এখানে এই সালফোনামাইডটা ওষুধ হিসেবে কাজ করে? তোমরা জিজ্ঞেস করতেই পারো।
এটা সবারই কোশ্চেন থাকবে। তো কোন অংশটা কাজ করে এই জিনিসটা যে জিনিস মানে আমি সহজভাবে বলি, কোনো একটা যৌগের একটা সুনির্দিষ্ট অংশ ওষুধ হিসেবে কার্যকারিতা দেখায়, এই সম্পর্কিত স্টাডি হচ্ছে কি স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। মানে আমরা রিলেট করতেছি স্ট্রাকচারের কোন অংশটুকু কার্যকর। এসএআর, এটাই হলো এসএআর এর বর্ণনা। তোমরা কি এসএআর ধরতে পারছো? যদি একটু বলো। কোন এর যে অংশটা ওষুধ হিসাবে কাজ করে বা প্রতিক্রিয়া দেখায় আর কি, হ্যাঁ, সেই অংশটাকে ওইটাই। নির্ণয় করার যে স্টাডি আছে বা যে আলোচনা আছে সেটাই কি স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। স্ট্রাকচারের যে অংশটুকু অ্যাক্টিভিটি দেখায়। তো এখন সালফানিলামাইডের স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ আলোচনার মধ্যে বলা হইতাছে যে প্যারা অ্যামিনো গ্রুপটি সক্রিয়তার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে কি এই যে প্যারা অ্যামিনো গ্রুপ, এই যে প্যারা অ্যামিনো গ্রুপ, বুঝছো? প্যারা পজিশনে যে অ্যামিনো গ্রুপটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে চেঞ্জ করা যাবে না। বোঝা গেছে? যদি এখানে তুমি হাইড্রোজেনকে চেঞ্জ করো, এই অ্যামিনের হাইড্রোজেনকে যদি তুমি চেঞ্জ করো, তাহলে তোমার ওষুধ হিসেবে আর এটা কার্যকর থাকবে না। মানে এই প্যারা পজিশনের যে স্ট্রাকচার এটা অরিজিনাল স্ট্রাকচার, এটা ফিক্সড থাকবে। এটাকে চেঞ্জ করতে পারবো না। মানে এখানে এক্সপেরিমেন্ট যত করো ওই নতুন যৌগগুলো আর ওষুধ হিসেবে কাজ হবে না। তাহলে আমরা কোন পার্টে ওষুধ হিসেবে কাজ করাইতে এই যে পারবো? এই সালফারের পার্টে সাথে যেটা সালফারের সাথে যে অ্যামিন গ্রুপটা আছে এইখানে আমরা বিভিন্ন রকম মডিফিকেশন করে কাজটা করতে পারবো। ক্লিয়ার। তো ব্যতিক্রম হচ্ছে R1, এই যে R2। ও ব্যতিক্রমের মধ্যে বলছে কি যে একটা ব্যতিক্রম আছে, তুমি ওই অ্যামিনো গ্রুপের জায়গায় যদি অ্যামাইড গুলাকে বসাও কিছু কিছু ক্ষেত্রে সেটা ওষুধ হিসেবে কাজ করতে পারে, কিন্তু ইন জেনারেল ওয়েতে আমরা ওই প্যারা পজিশনের অ্যামিনো গ্রুপটাকে চেঞ্জ করি না। এখন অ্যামাইড গুলা প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারে, প্রোডাক্ট হিসেবে কাজ করতে পারে এর অর্থ হইতাছে তুমি অ্যামাইড গুলা আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে তোমার ওষুধে পরিণত হইতে পারে। মানে সেটা ওষুধ হিসেবে ইনঅ্যাক্টিভ, প্রোডাক্ট গুলো ওষুধ হিসেবে ইনঅ্যাক্টিভ, কিন্তু সেটা শরীরে প্রবেশ করার পরে বিক্রিয়ার মাধ্যমে প্রধান ওষুধে রূপান্তরিত হতে পারে। এখন এখানে বলা হয়েছে যে কি কি জরুরি, তোমার অ্যারোমেটিক রিং থাকতে হবে, অ্যারোমেটিক রিং এ কোনো চেঞ্জ করতে পারবা না। তোমার অ্যারোমেটিক রিং আর সালফোনামাইড কার্যকরী গ্রুপ, এই যে এই কার্যকরী গ্রুপটা জরুরি। তারপরে বলা হয়েছে কি উভয় সরাসরি অ্যারোমেটিক রিং এর সাথে যুক্ত থাকতে হবে। তোমার এইটা অ্যারোমেটিক রিং এর সাথে যুক্ত থাকতে হবে। মনে করো তুমি চিন্তা করলে আচ্ছা আমি এই অ্যামিনো গ্রুপটা সালফারের মধ্যে যুক্ত করে দেই, তাহলেই তো হয় না। সালফারের মধ্যে যুক্ত করলে হবে না, তাহলে ওষুধের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বরে বলছে কি শুধু প্যারা সাবস্টিটিউট হইতে হবে। অ্যারোমেটিক রিং এর শুধু প্যারা পজিশনে তুমি প্রতিস্থাপন করতে পারবা। এর অর্থ তোমরা হয়তো গেস করতে পারতাছো, তোমরা অর্থমেটা পজিশনে দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি এই পজিশনে দিলে হবে না, এই পজিশনে দিলেও কি হবে না, এই প্যারা পজিশন। এখন প্যারা পজিশন বলতে বুঝাইছে এই যে এই প্যারা পজিশনটা, এটা প্যারা পজিশন না, এই প্যারা পজিশনকে বুঝাইছে। তো এটা ইজি মনে রাখা যে আমার অ্যারোমেটিক রিং থাকতে হবে, অ্যামিনো গ্রুপ থাকতে হবে, প্যারা পজিশনে সাবস্টিটিউট করা যাবে, শুধুমাত্র R2 কে ব্যবহার করা যাবে। খুব একটা মুখস্থ নাই, কিন্তু তুমি জাস্ট এক নজর দেখেই বুঝা গেলা যে আমি এই জিনিসগুলা রাখবো, শুধুমাত্র এই যে সালফারের সাথে অ্যামিন গ্রুপটাতে আমরা প্রতিস্থাপন করতে পারবো। দ্যাটস ইট, এটা বললেই তোমার অ্যান্সার হয়ে গেল। মেকানিজম অফ অ্যাকশন, তোমার সালফাররা কিভাবে কাজ করে, এটা ইয়ের বই থেকে নেওয়া, অক্সফোর্ডের বই থেকে নেওয়া হয়েছে। তোমরা একটু খেয়াল করো, বুঝতে পারবা। এই যে অ্যাক্টিভ সাইট যে বলা হইতাছে, এটা রিসেপ্টর সাইট থিওরি চ্যাপ্টারে আমরা দেখবো যে কিভাবে রিসেপ্টর গুলা কাজ করে। আপাতত আমাদের পড়ার স্বার্থে পড়তেই হবে। মনে করো এই যে এই বক্সটা আছে, এটা মনে করো ব্যাকটেরিয়ার কোষের মধ্যে রিসেপ্টর গুলা। ব্যাকটেরিয়ার কোষের রিসেপ্টরের মধ্যে তোমার 3টা পার্ট থাকে। একটা হলো হাইড্রোজেন বন্ড করতে পারে, আরেকটা মনে করো ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে যৌগকে আকৃষ্ট করতে পারে, আরেকটা আয়নিক বন্ধনকে গ্রহণ করতে পারে। মানে তোমার ব্যাকটেরিয়ার দেহ 3 রকমের সাইট আছে। হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য একটা সাইট আছে,
ভ্যান্ডার ওয়ালসের জন্য সাইট আছে, আয়নিক বন্ধনের জন্য সাইট আছে। সাইট মানে কি? সাইট মানে কিছুই না, সেখানে একটা যৌগ বসতে পারার অ্যাবিলিটি। সেটা একটা গর্তের মতো চিন্তা করতে পারো। মনে করো এই একটা ত্রিমাত্রিক গর্ত আছে, এই বরাবর তোমার একটা মিথাইল গ্রুপ বসতে পারবে। তো এই যে মিথাইল গ্রুপটা যে এই গর্তের মধ্যে বসতে পারবে, এই গর্তটাই কি? সাইট। এই সাইটের মধ্যে কে কি কাজ করতে পারে? ওষুধগুলা আইসা বসতে পারে। লাভ কি? ওষুধগুলা যদি এই সাইটে বসে, ওষুধগুলা কয়েক রকম করে এই ব্যাকটেরিয়াকে মারতে পারে। সে হয়তো তার প্রোটিন সিনথেসিস বাদ করে দিবে, অথবা ব্যাকটেরিয়ার কোনো প্রয়োজনীয় পদার্থ উৎপাদনকে ব্যাহত করবে, অথবা তার এরকম বিভিন্ন জৈব রাসায়নিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে, যেহেতু সে ওই জায়গাটাকে দখল করে ফেলতেছে। দখল করার কারণে কি ভিটামিন, মিনারেলস বা অন্যান্য জরুরি উপাদানগুলা ওই জায়গাতে আসতে পারতেছে না। গট ইট? ইয়েস। তো এই যে এটা আমাদের কি প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড। প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড ব্যাকটেরিয়ার বাইচা থাকার জন্য খুবই জরুরি। এটা তার খাবার। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো, আচ্ছা ব্যাকটেরিয়া তো প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড তার শরীরে গ্রহণ করতেছে বেঁচে থাকার জন্য, আমরা প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডের মতো একটা নকল যৌগ তৈরি করি। আমরা এখানে কার্বক্সিলের বদলে সালফোনামাইড অংশটা যোগ করে দেখি তো ব্যাকটেরিয়া এটাকে গ্রহণ করে কিনা। দেখা গেল কি ব্যাকটেরিয়া গ্রহণ করে। কার্বক্সিলিক অংশের বদলে যদি আমরা অ্যামাইড, সালফোনামাইড অংশ দেই, সেটা একই রকম ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করতে পারে, কেননা যৌগের গঠনটা চেঞ্জ হয় না খুব একটা। এই যে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডকে কে আটকায়? সালফার ড্রাগগুলো আটকায়। সালফার ড্রাগগুলো যখন আটকাবে তখন ডাইহাইড্রোফলিক অ্যাসিডকে উৎপাদনে ব্যাহত করবে। আর যখন ডাইহাইড্রোফলিক অ্যাসিড উৎপাদন করতে পারবে না ব্যাকটেরিয়া, তখন সে কি ডিএনএ, আরএনএ, প্রোটিন কোনো কিছুই কি সংশ্লেষণ করতে পারবে না। এক কথায় তুমি প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিডকে ব্লক করে ফেললা সালফার ড্রাগ দিয়ে, এর ফলে ব্যাকটেরিয়া ডিএনএও সংশ্লেষণ করতে পারলো না, আরএনএও সংশ্লেষণ করতে পারলো না, আর প্রোটিন তো পারলোই না। এভাবে ব্যাকটেরিয়াটা কি মারা যাবে। এখানে কয়েকটা টার্ম আছে। ডাইহাইড্রোপটেরয়েড, এটা হলো একটা এনজাইম। যদি নাম মনে রাখতে পারো ভালো, নাইলে ডিএইচপি এনজাইম বলে দিতে পারো, যে সালফোনামাইড গুলা ডিএইচপি এনজাইমকে ব্লক করে দেয়। এখন সালফার ইমরান, আশফাক তোমার দেখতে পারতেছে না, স্ক্রিন দেখতে পায় না। ওরে আবার পুনরায় ঢুকতে বলো। আচ্ছা, আমি নতুন করে স্ক্রিন শেয়ার দেই। আশফাক এতক্ষণ কি দেখতে পাইতেছিল নাকি? হুট করে কি চলে গেছে? সমস্যা হলে দেখো তো। পুনরায় ঢুকলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, এখন কি আসছে। দেখা যায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। সরি, যেহেতু আমি তো আর বুঝতে পারি নাই যে আসলে কি হয়েছে, তোমরা দেখতে পারছো কিনা। অসুবিধা নাই, এই জিনিসগুলো একজন আরেকজনের সাথে আবার আলোচনা করে নিবা যে বুঝছো। তো সালফোনামাইড কি হিসেবে কাজ করে? এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে। এই কথাটা পরীক্ষায় দিলেই যথেষ্ট হবে। এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে। আর স্পেসিফিক্যালি কোন এনজাইমকে বাধা দেয়? ডিএইচপি এনজাইমকে বাধা দেয় ব্যাকটেরিয়ার শরীরে। এইটুকু বললে বুঝবে যে হ্যাঁ তুমি পড়ে আসছো। এবার সেকেন্ড সালফোনিলামাইড বা সেকেন্ড সালফার ড্রাগ, এই দেখো তো, এই পার্টটুকু শুধু চেঞ্জ করছি না আমরা আগের সালফার ড্রাগের। আগের সালফার ড্রাগে এই পার্টে কি ছিল বলো তো? একটা NH2 হাইড্রোজেন ছিল। একটা হাইড্রোজেন ছিল। মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, হ্যাঁ, দিয়ে ওটা প্রতিস্থাপিত হয়ে কি একটা পাইরামিডিন রিং বসছে। এই রিংটার নাম পাইরামিডিন। কিভাবে তোমাদেরকে শিখায় দেই। তোমরা একটা নেও, পিরিডিন নেও। হ্যাঁ, এটা পিরিডিন না? পিরিডিন তো। হুম এখন এটা যদি তুমি এক ধরো, তাহলে এটা কি মেটা পজিশন না? হুম তো মেটা পজিশন যদি আরেকটা নাইট্রোজেন বসায় দাও, তাহলে এই যৌগটার নাম হবে কি? পাইরিমিডিন। পাইরামিডিন। কেননা পিরিডিনেরই মেটা পজিশনে একটা কিছু যুক্ত হয়েছে, মিডিন। মিডিন মানে কি? মেটা পজিশনেও আরেকটা নাইট্রোজেন। তো আমরা যদি দুইটা নাইট্রোজেন যুক্ত একটা বেনজিন রিং এর সদৃশ্য হেটারোসাইক্লিক কিছু যোগ করে দেই ওই সালফোনামাইডের ওই SO2NH2 জায়গায়, তাহলে আমরা একটা সুন্দর নতুন সালফার ড্রাগ পাই, যার নাম কি? সালফা ডায়াজিন। সালফা মানে তো সালফার ড্রাগ, সালফা
ডাই মানে কি? ডাই মানে কি? 2 2 1 2 আর অ্যাজিন মানে কি? অ্যাজিন মানে গ্লুকোজের হলো নাইট্রোজেন। নাইট্রোজেন। তাহলে সালফার ডায়াজিন নাম থেকে আমরা কি বুঝতে পারি? এটা একটা সালফার ড্রাগ যেখানে একটা হাইড্রোজেন সইরা 2টা নাইট্রোজেন বিশিষ্ট হেটারোসাইক্লিক রিং আসে। না বুঝতে পারলে আমি আবার বুঝায় দিতে পারবো, অসুবিধা নেই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সালফা পার্ট সব সালফার ড্রাগে থাকবো। সালফা মানে হলো ওই যে ওই মূল প্রথম অংশ। স্ট্রাকচার। হ্যাঁ, মূল স্ট্রাকচার। ডাই মানে 2, অ্যাজিন মানে হলো 2টা নাইট্রোজেন। এই যে আমরা বলছিলাম না হেটারোসাইক্লিক ডেরিভেটিভ, এই যে এগুলাই হচ্ছে হেটারোসাইক্লিক ডেরিভেটিভ। আমরা বিভিন্ন হেটারোসাইক্লিক রিং দিয়ে দেখব। সালফা ডায়াজিনের সুবিধা আছে। এর সুবিধা কি জানো? এটা রক্তের মানে এটা এই 6.48 pH এ 86% আয়নাইজ হইতে পারে। সালফার ড্রাগের একটা বৈশিষ্ট্য হলো কি, এটা কার্যকারিতা দেখাইতে হলে এর আয়নাইজেশন প্রয়োজন। এখন সেটা রক্তের pH এ যদি আয়নাইজ না হয় তাহলে সেটা খুব একটা কাজ করবে না। আমজাদ কিছু বলতে চাইতেছে। আচ্ছা, কি বলতে চাইতেছে একটু দেখে বলো তো। বন্ধু বলতে চাচ্ছি কি যে যেহেতু এখানে 2টা নাইট্রোজেন লাগবে, আমরা হ্যাঁ, পাইরামিডিন না দিয়ে 2 নাইট্রোজেন বিশিষ্ট যদি অন্য কোনো হ্যাঁ, structure দেই। পাইরাডাজিনও হবে। তাহলে আমরা দেখাই, পাইরাডাজিনটা আমরা পরে দেখব। এই যে এই স্ট্রাকচারটাও সম্ভব। এটাও আরেকটা সালফার ড্রাগ হিসেবে কাজ করে। তুমি সুন্দর একটা কোশ্চেন করছো, থ্যাংক ইউ। এই যে তখন আবার এটা নতুন নতুন সালফার ড্রাগ হয়ে যাবে। অর্থতে হবে বন্ধু, অর্থতে পাইরাডিজিনে হবে? অর্থতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট কনসেপ্ট দিলাম, অর্থ পজিশনে দিলেই হবে। মানে 2টা নাইট্রোজেন পাশাপাশি থাকবে নাকি? শ্রমিক লিখছে NH3 দিলে হবে কিনা। ওইটা চেষ্টা করা হয়েছে, যদি এখানে NH3 দেই তাহলে এটার বিয়োজন মাত্রার উপর একটা প্রভাব পড়বে। এটা তোমার বিয়োজন মাত্রাতে প্রভাব পড়লে অনেক সময় ওষুধের কার্যকারিতা হারায় যায়। NH3 তো দেওয়া যাবে না, তোমার NH2 দিতে হবে, তাই না? এখন কথা হচ্ছে আমরা একটু পরে দেখব যে কেন NH2 দিতে পারি না। এটা না দিতে পারার কারণ হইতাছে তোমার যত অ্যারোমেটিক রিং বাড়বে তোমার যৌগটা তত কোষের ভিতরে প্রবেশ করতে পারবে। বুঝতে পারছো? তো তুমি যদি অ্যারোমেটিক রিং না নিয়ে যদি তুমি ডিরেক্ট এরকম মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নেও তাহলে সেটা পানিতে থেকে যায়। পানির সাথে ইন্টারঅ্যাকশন বেশি হয়। তখন পানিতে ইন্টারঅ্যাকশন হওয়ার কারণে ওষুধটা কোষের ভিতরে প্রবেশ করার হার কমে যায় আর ওষুধটা কার্যকর কম হয়। তাহলে কি ক্লিয়ার হইছে কিছুটা? হ্যাঁ, যে ক্লিয়ার। আমরা আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। আয়নাইজেশনটা পিকেএ তোমার 6.48 পিকেএ তে 86% আয়নাইজড হয়। এখন এটার এসএআরটা আমরা আলোচনা করি, স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এখানে স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপের মধ্যে বলবা এখানে এই যে এই হেটারোসাইক্লিক রিংটার কারণে কি এই ওষুধটার কার্যকারিতা বৃদ্ধি পায়। এটা 86% আয়নাইজড হয়। এটা বইলা দিলেই হবে। মানে পাইরামিডিন যোগ হওয়ার কারণে হ্যাঁ, 86% আয়োনাইজড। আয়নাইজেশন হয় যেটা খুব ইজিলি কিডনি পরিষ্কার করে ফেলতে পারে। আয়নাইজেশন কম হলে সমস্যা আছে। কিডনি কিন্তু ইজিলি এই যৌগটাকে দেহ থেকে বের করতে পারে না। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রভাব দেখো, আমরা কি একটা হাইড্রোজেনকে সরায় একটা ইলেকট্রন উইথড্রয়িং পিরিমিডিন নিউক্লিয়াস এখানে দিছি না? হুম। পিরিমিডিন নিউক্লিয়াস দেওয়ার কারণে এখানে এই মাইনাস চার্জটা স্টেবিলাইজড হয়। তুমি চিন্তা করো এই মাইনাস চার্জটা এইদিকে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, আবার রাইট সাইডে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে। তার মানে কি এটা স্টেবল হইল না? হ্যাঁ, রেজোনেন্সে স্টেবল হবে। হ্যাঁ, স্টেবল হওয়ার কারণে এই যে এই আদি যৌগটা বেশি বেশি করে এই রাইট সাইডে যাইতে পারবে। আর যদি আনস্টেবল হইতো তাহলে ও বেশি করে পিছনের দিকে যাইতো। তার মানে এই যৌগটা বিয়োজনই হইতো না। ওষুধ হিসেবে কার্যকারিতা কিছুটা কইমা যাইতো। পার্সেন্টেজ কমে যেত অনেক। হ্যাঁ, তো আমরা হাইড্রোজেনকে সরায় ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন গ্রহণকারী একটা নিউক্লিয়াস বসায় দিছি। আয়োনাইজেশনটা তো বইলা ফেলছি ইতিমধ্যে যে এটা রক্তের পিএইচ এর মধ্যেই কি
প্রায় বেশিরভাগ আয়নাইজ হয়ে যায়। পিরিমিডিং রিংটা আমরা বলছি যে পিরিমিডিং রিং হেটারোসাইক্লিক, এটা ব্যাকটেরিয়ার এনজাইমের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাট মিনস তোমার NH2 মূলক যত ভালোভাবে ব্যাকটেরিয়ার এনজাইমকে আবদ্ধ করবে বা আটকায় ফেলবে, এর থেকে তোমার NH আর একটা এই যৌগটা আরো ভালোভাবে ব্যাকটেরিয়ার এনজাইমকে ব্লক করতে পারবে। কারণ কি, অ্যারোমেটিসিটি বাড়লে সেই যৌগটা ইজিলি ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। উত্তম টিস্যু প্রবেশ ক্ষমতা আমি ইতিমধ্যে বলে ফেলছিলাম যে যৌগের মধ্যে তোমার চর্বি দিয়ে প্রবেশ করার ক্ষমতা বেশি থাকতে হবে। এখন লিপোফিলিসিটি বাড়ায় কিভাবে? তুমি যত পোলার অংশ কমাবা, মনে করো হাইড্রক্সিল কার্বক্সিল অংশ যত কমাবা, তোমার সেই যৌগটা তত ইজিলি ফ্যাট সেলের ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে। এর কারণ কি, যখন এটা পোলার থাকে তখন পানির অণু এইভাবে ঘিরা ফেলে, সলভেশন হয়, তাই না? হ্যাঁ মানে পানির অণুকে চারদিক দিয়ে ঘিরে ফেলে বেশি বেশি করে। এখন পানির অণু যদি এই যৌগটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে, সে চর্বিতে প্রবেশ করবে কিভাবে? হুম, তো আমরা করতে পারি কি, পোলার পার্ট সরায়া আমরা নন পোলার অ্যারোমেটিক রিং দিতে পারি। অ্যারোমেটিক রিং গুলার পোলারিটি কম থাকে। তো যেহেতু এটা নন পোলার হইলো, তার মানে এটা পানির সাথে ইন্টারঅ্যাক্ট করবে না। আর যখন সে পানির সাথে ইন্টারঅ্যাক্ট করবে না, তখন ইজিলি এটার ভিতরে প্রবেশ করতে পারবে, হুম। মানে সহজে টার্গেটকে আক্রমণ করতে পারবে। টার্গেটকে আক্রমণ করতে পারবে। এক্স্যাক্টলি। আর এটা দীর্ঘকালীন ক্রিয়া করবে। পাইরিমিডিন রিংটা হাফ লাইফ বেশি, লং টাইম কাজ করবে। হ্যাঁ লং টাইম কাজ করবে। তাহলে এগুলো বলতে পারবে না যে পিরিমিডিন easy আছে। রিংটা এটা এসএআর হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এটা চর্বিতে প্রবেশযোগ্যতা বৃদ্ধি করে, এটা দীর্ঘ সময় যাবত কাজ করার জন্য ভূমিকা রাখে, এটা 86% আয়োনাইজেশনে ভূমিকা রাখে। এর ফলে কি, যৌগটা সহজেই রক্ত থেকে কিডনি পরিশোধন করতে পারে, এটার টক্সিক ইফেক্টও কম হয়। এই কয়েকটা কথা দিলে হয়ে যাবে তোমার। এখন দেখি তাহলে মিথক্সাজোলটা কিভাবে হয়। এখানে কোশ্চেনটা কেমন, কি টাইপ থাকে এসএআর কোশ্চেনটা? এসএআর ও এসিআর এর? সালফার ডায়াজিনের এসএআর বর্ণনা করো। ও আচ্ছা এই আচ্ছা। যে আমরা যে কথাবার্তা বললাম যে কেন সালফার ডায়াজিন ভালো, এই হুম। এই কথাবার্তাগুলাই তুমি বইলা দিবা, তাহলে এটা এসএআর হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই বাকিদের কোশ্চেন আছে, হয়তো কোনো কারণবশত তারা বলতে পারতেছে না। দেখি মানে এইভাবে কয়েকটার ব্যাখ্যা দিলেই এসিআরটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এসএআরটা ক্লিয়ার হয়ে যাবে। এসএআর অনেক কিছু না, জাস্ট তুমি ওষুধের কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য বলতাছো যে এই হুম। মিথাইল মূলকটা এই কাজ করে, হাইড্রোক্সিল মূলকটা এই কাজ করে, এই অ্যারোমেটিক রিংটা এই কাজ করে, এই কাজগুলো বলে দিলেই হয়ে গেল। ঠিক আছে। এখন মিথক্সাজোলে দেখো, এগেইন আমরা এমন একটা গ্রুপকে নিলাম যেটা হাইড্রোজেন ছাড়া অন্য কিছু। দেখো, হাইড্রোজেনের পরিবর্তে আমরা এটা নিছি। এই গ্রুপটার মধ্যে কি দেখো, দুইটা ইলেকট্রন গ্রহণকারী পরমাণু আছে। তাহলে এটা করবে কি, ইলেকট্রনটাকে এখান থেকে টেনে নিবে। এখান থেকে ইলেকট্রন টেনে নিলে কি, এটার আয়োনাইজেশনটা সহজ হবে, স্টেবিলাইজ হবে বেশি, কেন এখানে মাইনাস চার্জের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। আমরা জানি কি, একটা চার্জিত স্পেসিস তখনই স্টেবল থাকে যখন চার্জের মাত্রা কম হয়। তো চার্জের মাত্রা কম করার জন্য আমরা অবশ্যই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে যোগ করি। এই রিংটার নাম মিথক্সাজোল রিং। কেন মিথক্সাজোল একটু বলতাছি। এখানে একটা মিথাইল গ্রুপ আছে, দেখো জুম করে বলতাছি, এখানে একটা মিথাইল গ্রুপ আছে। মিথাইলের জন্য মিথ, এর আগে ছিল পাইরামিড। হ্যাঁ পাইরামিডিন। হ্যালো, আর অক্সাজোল কাকে বলে, নাইট্রোজেন আর অক্সিজেন যদি কোনো রিং এর মধ্যে থাকে, সেই রিংটাকে বলে অক্সাজোল। অক্স মানে অক্সিজেন, অ্যাজোল মানে কি নাইট্রোজেন, অক্সাজোল।
তাহলে সালফার ড্রাগের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন বিশিষ্ট কোনো রিং থাকলে সেটা অক্সাজল নামটা পাইবা। এই যে সালফোনামাইড, এই অংশটুকু তোমার আগের মতো সালফোনামাইড। তো সালফোনামাইডের সাথে যদি তুমি আইসোমিথক্সাজল রিং যোগ করো, এই রিংটার প্রকৃত নাম হচ্ছে আইসোমিথক্সাজল। এই যে এই রিংটার নাম আইসোমিথক্সাজল রিংকে যোগ করা হলে আমাদের সালফামিথক্সাজল আসে। কথা হচ্ছে এটার স্ট্রাকচার দিবে কিনা এটা অনেক নিশ্চিত না, কিন্তু যদি কেউ চাও শিখা রাখতে পারো। আর যদি স্ট্রাকচার নাও লেখো অসুবিধা নাই, তুমি বর্ণনা করে দিতে পারবা। রাসায়নিক গুরুত্ব কি? সালফামিথক্সাজল হইলো কি, এটা একটা অ্যারোমেটিক গ্রুপ রিং আছে। অ্যারোমেটিক রিংটা এটা কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এই অ্যারোমেটিক সালফামিথক্সাজলের যে মিথক্সাজল রিং আছে, এই মিথক্সাজল রিং এর ফলে এটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। এই কথা বললে তোমার এসএআর শেষ। সালফামিথক্সাজলের এসএআর কি? এই মিথক্সাজল রিংটা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়াকে নিরাময়ের জন্য কার্যকর হয়। এটা আগের কথা, তাই এটা বললাম না। সালফামিথক্সাজলের আরো কিছু আছে, এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ব্যবহার করা যায়, তারপরে তোমার শ্বাসযন্ত্রের সংক্রমণে ব্যবহার করা যায়, নিউমোনিয়া চিকিৎসাতেও কি ব্যবহার করা যায়? সালফামিথক্সাজল। প্রোডাক্ট হিসেবে এটা প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, এটা লাগবে না। এই কয়টাই তোমার, আর নাই। তাহলে সালফার ড্রাগ কয়টা? এই দুইটা। তো আরেকটা আসে মাঝে মধ্যে, সালফা গুয়ানিডিনটা আসে, ওটা সংশ্লেষণটা আসে, ওইটা বইয়ের মধ্যে পাওয়া যাবে তোমরা। ওইটা সংশ্লেষণটা আমি সামহাট কোনো কারণে এখানে ইনক্লুড করতে পারিনি। তাহলে যদি সামারি বলি, সালফার ড্রাগ কি? সালফার ড্রাগ হইতেছে তোমার অ্যানিলিনের প্যারা পজিশন যদি একটা সালফোনামাইড গ্রুপ যোগ করো, এটা কিভাবে কাজ করে? এটা ব্যাকটেরিয়ার এনজাইমকে সংশ্লেষণ হওয়া থেকে মানে প্রিভেন্ট করে। ব্যাকটেরিয়া সালফোনামাইডের উপস্থিতিতে ডিএইচপি নামের এনজাইমকে উৎপন্ন করতে পারে না। আর যখন সে ডিএইচপি নামের এনজাইম উৎপন্ন করতে পারে না, তার ডিএনএ আরএনএ প্রোটিন সংশ্লেষণ হতে পারে না, সর্বশেষে ব্যাকটেরিয়াটা মারা যায়। এখন সালফোনামাইডকে কিভাবে আমরা উন্নত করতে পারি? এই যে এই SO2NH2 এখানে একটা হাইড্রোজেনের জায়গায় যদি আমরা বিভিন্ন রকম অ্যারোমেটিক চক্র যোগ করি, তাহলে এই সালফোনামাইডের বিয়োজন হার বৃদ্ধি পায়। বিয়োজন হার বৃদ্ধি পাইলে সেটা বিষাক্ততা কমে যায়, সেটা আরো ভালোভাবে কি করতে পারে? তোমার ওষুধ হিসেবে কাজ করতে পারে। এই হচ্ছে কথাবার্তা। তাহলে চাইলে এখন একটা ব্রেক নেওয়া যায়, অন্যদের একটু কমেন্ট দেখা যায় যে কার কোনো প্রবলেম হয়েছে কিনা। এখন কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো, কেননা সবাই যে সব কথা একবারে গ্রাফ করতে পারবে ব্যাপারটা এরকম নাও হতে পারে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নাই তার অর্থ? ও আচ্ছা, কোশ্চেন আছে, দেখি। মিউট তুলে কথা বলতে পারো। আচ্ছা, আমি কি পরের অংশে যাব? অ্যান্টি ডায়াবেটিক। চলে যাও বন্ধু, শুরু করো তুমি। আচ্ছা, তোমার অ্যান্টি ডায়াবেটিক ওষুধগুলাকে সালফোনিল ইউরিয়া বলে, কেন এটা ইউরিয়া। স্ক্রিন শেয়ার হয়নি। ও আচ্ছা, স্ক্রিন শেয়ারটা করে নেই। হ্যাঁ, ধন্যবাদ। অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট এর অর্থ কি? ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলা কি? অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। অ্যান্টি ডায়াবেটিক এজেন্টগুলোকে সালফোনিল ইউরিয়া বলে। কেন? তুমি একটা ইউরিয়া অণু নাও, NH2 এটা কি একটা ইউরিয়া অণু?
এখন ইউরিয়া অণুর এই বরাবর একটা তুমি প্রতিস্থাপন করবা, আবার ডান বরাবর একটা প্রতিস্থাপন করবা। প্রতিস্থাপন করার সময় তুমি দেখবে একটা সালফানিল গ্রুপ নিছো, মানে সালফার যুক্ত একটা গ্রুপ নিছো, এই কারণে এই যৌগটার নাম হয়ে গেছে সালফোনিল ইউরিয়া। সালফোনিল ইউরিয়া কিসের জন্য ব্যবহার করে? টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের জন্য ব্যবহার করে। এটি কিভাবে কাজ করে? এটা প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিনের উৎপন্ন হওয়ার হারকে বৃদ্ধি করে। এটা সীমাবদ্ধতা কি? এটা টাইপ 1 ডায়াবেটিসে ব্যবহার করা যায় না। কেন? টাইপ 1 ডায়াবেটিসে তো তোমার অগ্নাশয় ইনসুলিন উৎপন্নই করতে পারে না। তো তুমি যদি এখানে এমন ওষুধ দাও যে ওকে জোর করতেছে ইনসুলিন উৎপন্ন করার জন্য, সে পারবে না। তাই সালফোনিল ইউরিয়া ড্রাগগুলা কখন কাজ করতে পারে? যখন রোগীর প্যানক্রিয়াস সেল থেকে মানে ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু কম মাত্রায় হচ্ছে, বা সামহাট ভাবে তুমি সেটা বৃদ্ধি করার মতো যোগ্য প্যানক্রিয়াস পাচ্ছ, তখনই এটা ব্যবহার করতে পারবা। মুখ্য বৈশিষ্ট্য, এটার 1 পজিশনে অ্যারাইল সালফোনাইল গঠন আর 3 পজিশনে অ্যালিফেটিক ফাংশন ধারণ করে। এর অর্থটা আমি বলে দিতেছি। এটাকে 1 পজিশন বলা হইতাছে আর এটাকে 2 পজিশন বলা হইতাছে। দেখো 1 পজিশনে সবসময় একটা অ্যারোমেটিক রিং থাকবে আর 2 পজিশনে সবসময় কি একটা অ্যালিফেটিক রিং থাকবে। এখানে রিং এর বদলে কি বলা হয়েছে? ফাংশন বলা হয়েছে। ফাংশন মানে কার্যকর গ্রুপ থাকবে। ক্লিয়ার? তারপরে রাসায়নিক বৈশিষ্ট্য কি? লিপোফিলিক বৈশিষ্ট্য। লিপোফিলিক মানে কি? লিপিডকে আকর্ষণ করে যে, মানে কি? মেমব্রেনকে যে প্রবেশ করতে পারে। কোষের মেমব্রেন আছে না? কোষের মধ্যে একটা তোমার লিপিড বাইলেয়ার থাকে। লিপিড বাইলেয়ারকে প্রবেশ করার ক্ষমতাই হচ্ছে লিপোফিলিক বৈশিষ্ট্য। অ্যালিফেটিক আর প্রাইম নতুন ওষুধের অণুকে লিপোফিলিক বৈশিষ্ট্য প্রদান করে। ওই যে আমরা দেখলাম না 2 নাম্বার পজিশনে অ্যালিফেটিক যৌগ থাকে। এই অ্যালিফেটিক যৌগ না, যৌগমূলক। এই অ্যালিফেটিক যৌগমূলকটা কি করতে পারে? তোমার কোষের মধ্যে প্রবেশের ক্ষমতা বৃদ্ধি করতে পারে লিপোফিলিক বৈশিষ্ট্য বৃদ্ধির মাধ্যমে। থেরাপিউটিক কার্যকারিতা, 3 থেকে 6 কার্বন পরমাণু থাকে, সর্বাধিক কার্যকারিতা দেখা যায়। আচ্ছা, এই পজিশনে তোমার সর্বোচ্চ কার্বন 3টা থেকে 6টা থাকতে পারবে, তখনই তুমি সর্বোচ্চ পরিমাণে কার্যকারিতা পাবা। এর কম বা এর বেশি সংখ্যক কার্বন যোগ করলে এখানে খুব বেশি বেনিফিট হয় না। টক্সিক কম্পাউন্ড, তোমার আর প্রাইম মানে যে অ্যারাইল যে অংশটা আছে 2 নাম্বার অংশে, এই 2 নাম্বার অংশে যদি তুমি ভুলক্রমেও অ্যারোমেটিক চক্র দিয়ে দাও, তখন এটা বিষাক্ত হয়ে যায়। এখন 2টা সাবগ্রুপে ভাগ করা হয়েছে এই ডায়াবেটিসের ওষুধকে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম। প্রথম আর দ্বিতীয় প্রজন্মটা আমরা একটু দেখি। প্রথম প্রজন্মের সালফোনিল ইউরিয়া বা তোমার ডায়াবেটিসের ওষুধের মধ্যে এই কয়েকটা আছে, এই 4টা আছে আমাদের সিলেবাস অনুযায়ী: অ্যাসিটোহেক্সামাইড, ক্লোরপ্রোপামাইড, টলেজামাইড, টলবিউটামাইড। তো আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে টলবিউটামাইড। টল মানে দেখো এটা টলুইনের মতো, দেখছো? এটা টলুইন না, মিথাইল বেনজিন, তাই এটা টল। বিউট মানে কি? এই যে বিউটেন, দেখছো এখানে 4 কার্বনের বিউটেন আছে, 1 2 3 4 বিউট। অ্যামাইড মানে কি? এই ইউরিয়ার যৌগটাকে অ্যামাইড হিসেবে বলা হইতাছে। তাহলে টল বিউটামাইড মানে কি? তোমার একটা টলুইন মইটি থাকবে, তারপরে 2 নাম্বার পজিশনে একটা বিউটেন বিউটাইল মূলক থাকবে, আর পুরা যৌগটা তো অ্যামাইড যৌগর মতো চিন্তা করা হচ্ছে। টল বিউটামাইডের রাসায়নিক ও জৈবিক গুরুত্ব কি? এটা গ্লুকোজ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, আগে বলা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে কি? টল বিউটামাইডের কার্যকারিতা অল্প সময়ের জন্য, কারণ এটা দ্রুত ভেঙে যায়। এটা অনেক দ্রুত কাজ করবে কিন্তু কম সময়ের জন্য কাজ করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি টল বিউটামাইডের? এটা তাড়াতাড়ি কাজ করবে আর অল্প সময়ের জন্য কাজ করবে। পার্শ্ব প্রতিক্রিয়া কি? হাইপোগ্লাইসেমিয়া তৈরি করতে পারে। যেহেতু এটা অনেক দ্রুত কাজ করে, তাই এটা তাড়াতাড়ি রক্তের গ্লুকোজকে নামায়া দেয়। রক্তের গ্লুকোজ যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে সেটাকে কি বলে? হাইপোগ্লাইসেমিয়া বা গ্লুকোজের কমতি, গ্লুকোজের ঘাটতি।
এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিসের ওষুধ। বেশিরভাগ ওষুধেই এই বৈশিষ্ট্যটা তুমি দিতে পারবা, স্যার ভুল বলতে পারবে না। হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি হয়। টলবিউটামাইডের গঠন আমি বইলা ফেলছি অলরেডি, তাই আর বলতে হবে না যে একটা বিউটাইল গ্রুপ। তুমি যে ওই যে টিএস লিখছো মানে টোসাইল যে গ্রুপটা, টোসাইল গ্রুপটা সম্পর্কে একটু বলে দাও হিন্ট হিসেবে যেটা লেখা। আচ্ছা, এই অংশটুকু টোসাইল বলে, এই পুরো অংশটুকু টোসাইল বলে। এই পুরো অংশের বদলে যদি তুমি টিএস দাও তাও হয়ে যাবে। কেন টোসাইল একটু বলি। ওই যে উপরের দিকে আমরা একটা টোসাইল গ্রুপ দেখাইছিলাম, ওই টোসাইল গ্রুপটাই এই টোসাইল গ্রুপ। এই যে টোসাইল মানে টলুইন সালফোনিল গ্রুপ। এটা হলো টলুইন SO2 এর জন্য সালফোনিল গ্রুপ টোসাইল। টোসাইল গ্রুপটা কিভাবে মনে রাখবা? তুমি একটা বেনজিন চক্র আঁকাবা প্রথমে, এইভাবে একটা বেনজিন চক্র আঁকাবা। একটা টলুইন নিবা, যেহেতু এটা টলুইনের থেকে আসছে টোসাইল, তাই অবশ্যই একটা টলুইন নিতে হইব। প্যারা পজিশনে SO2 লাগিয়ে দিবা, তাহলে এই গ্রুপটার নাম কি হবে? টোসাইল। ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতাছে তুমি অনেক যৌগতেই এই গ্রুপটা পাবা, তাই এই গ্রুপের বদলে সিম্পলি টিএস লেখা দিলেই কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। এই কারণে টোসাইলটা মনে রাখতে হবে। তো আমরা অনেক সময় টলবিউটামাইডকে এইভাবেও আমরা মনে রাখছিলাম যে টিএস, তারপরে এলো এরকম দিছি NH CO NH, তারপরে একটা বিউটামাইডের জন্য BU লিখছি। শর্ট ফর্মের জিনিসগুলা রিপ্রেজেন্ট করা যায় যদি কেউ চায়। বুঝছি অনেকে আনমিউট করতে পারে নাই, তাই কোনো কোশ্চেন করতে বিটি পারতেছে হবে না। না বিইউ হবে বন্ধু? হ্যাঁ, বিটি না বিইউ? তুমি বিটি লিখছো কিন্তু। আচ্ছা ঠিক আছে, বিটিও দেওয়া যায় আমার মনে হয়। না আমরা যখন পড়ছিলাম তখন বিটি দিয়ে পড়ছিলাম। বিটি দিয়েই পড়ছিলাম, হ্যাঁ, বিউটাইল মূলককে বিটি দিয়ে পড়ছিলাম। তো হিন্টটা এইভাবে মনে রাখছি যে টিএসএ হইলো এই পার্টটুকু, এই যে এটা হইলো টিএস, এটাও টিএস, এটা বিটি, এটা বিটি, আর মাঝখানে পার্টটুকু তো এইটুকু। তাই এই হিন্টটা মনে রাখলেই হবে, টিএস ইউরিয়া বিটি, এভাবে মনে রাখতে পারবা। এটা একটা হিন্ট। ক্লোরপ্রোপামাইড দেখো আগের যৌগই, কাইন্ড অফ আগের যৌগ, কিন্তু জাস্ট তোমার একটা ক্লোরিন আইসা পড়ছে। আগের যৌগে এখানে এলো 4টা কার্বন ছিল, এখন 3টা কার্বন। আর আগের এখানে কি ছিল? মিথাইল ছিল, একটা ক্লোরিন আইসা পড়ছে। বাকি সব কিছু সেম, বাকি বাকি সব সব সেম। কিছু সেম। আচ্ছা, মইনকে তো আবার বলছিলাম বাকি অংশ দেখাবে, তুমি কি এই অংশ দেখাবা? তুমি রান করো বন্ধু, আমার প্রিপারেশন নেওয়া হয় না গো। আচ্ছা ঠিক আছে, দেখাই। ক্লোরপ্রোপামাইড, ক্লোর বলতাছে কি এই যৌগের মধ্যে একটা ক্লোরিন আছে, প্রোপ মানে কি একটা প্রোপাইল মূলক আছে, অ্যামাইড মানে কি মাঝে একটা অ্যামাইড আছে। এটা বামে থাকবে, প্রথম অংশটা বামে থাকবে, মাঝের অংশটা কি তোমার ডান দিকে থাকবে। এই যে এটা হলো বাম দিক, এটা হলো ডান দিক, আর অ্যামাইডটা হলো তোমার এই যে এই ইউরিয়ার জন্য অ্যামাইড, ক্লোরপ্রোপামাইড। এভাবে নামের সাথে মিলায় পড়বা, তাহলে দেখবা মনে আছে বেশি করে। ক্লোরপ্রোপামাইডের ইম্পর্টেন্ট ফিচার কি হবে? এটার একটা প্রোপাইল মূলক আছে, এটার একটা এই ক্লোরোবেনজিন মইটি আছে। এই দুইটার কারণে এর বৈশিষ্ট্য খুবই চেঞ্জ হবে, এটা দেখেই বলতে পারবা। তুমি যদি ইভেন ইফ এগুলা নাও পড়ো তাও বলতে পারবা যে এখানে আচ্ছা এখানে একটা এই রাইট সাইডে আর লেফট সাইডে চেঞ্জ হয়েছে, তার অর্থে এটার বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে। এখন দেখি এর জৈবিক গুরুত্ব কি। এটা প্রথম প্রজন্মের সালফানিলামাইড, সালফানাইল ইউরিয়া ড্রাগ। এটা দীর্ঘ সময়ের জন্য কাজ করে। আমরা উপরের যৌগটাতে লিমিটেশন কি যেন দেখছিলাম, ওই যে টল বিউটামাইডে কি দেখছিলাম কেউ বলো? ওটা অল্প সময়ের জন্য কাজ করে। ক্লোরপ্রোপামাইডে কি কি হয়েছে? বেশি সময়ের জন্য কাজ করবে এখন।
কেউ কি কোনো মেসেজ দিচ্ছে? ও লো টাইম বলতে? লো টাইম বলতে ওইটাই বোঝাচ্ছে যে কম সময়ের জন্য। ও আচ্ছা ঠিক আছে, কম সময়ের জন্য কাজ করতো। দীর্ঘস্থায়ী ইনসুলিন নিঃসরণ, যেহেতু এই যৌগটা এখন দীর্ঘ সময় কাজ করে, তার মানে রোগীটার একটা বেনিফিট হবে, যে এটাকে গ্রহণ করবে তার লং টাইম ইনসুলিন নিঃসরণে একটা বেনিফিট পাবে। এই কথাটা মনে রাখো। তুমি সালফোনাইল ইউরিয়া যৌগের মধ্যে SUR নামের একটা রিসেপ্টর আছে, SUR1 রিসেপ্টর। এটার পূর্ণরূপ কি? সালফোনাইল ইউরিয়া রিসেপ্টর 1। এই অ্যান্টি ডায়াবেটিক ড্রাগগুলা কোন রিসেপ্টরের সাথে যুক্ত হয় এটা কিন্তু অবশ্যই মনে রাখো, এটা ইজি। SUR রিসেপ্টরের সাথে যুক্ত হয়, SUR1 সালফোনাইল ইউরিয়া রিসেপ্টর 1 এর সাথে যুক্ত হলে কি হয়? সে পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে, K+ চ্যানেলকে বন্ধ করে। এই জিনিসটা চাইলে তোমরা নোট নিতেই পারো যদি কারো খাতা থাকে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগগুলা কিভাবে কাজ করে? SUR1 রিসেপ্টরকে কি করে? যুক্ত হয়, এবং যুক্ত হয়ে কি পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে। পটাশিয়াম চ্যানেল বন্ধ করে দিলে কি অগ্নাশয় থেকে বেশি করে ইনসুলিন নিঃসৃত হয়। যেহেতু এটা দীর্ঘক্ষণ কাজ করে তাই এটা হাফ লাইফ বেশি। এটা হলো মানে জেনারেল নলেজ থেকে বলি, যে কোনো কিছু যদি বেশিক্ষণ স্থায়ী থাকে তাহলে তার হাফ লাইফ দীর্ঘ হয়। তাই কি তুমি সারাদিনে একবার খাইলেও তোমার কাজ হয়ে যাবে। পার্শ্ব প্রতিক্রিয়া কি? এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেহেতু এটা দেহের মধ্যে বেশিক্ষণ ধরে থাকে তাই অনেকের ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটা কি হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। জেনারেল কথা, যেহেতু ওষুধটা বেশিক্ষণ থাকতেছে কিছু কিছু রোগীর দেহের মধ্যে এটা প্রতিক্রিয়া ফেলবেই। ওষুধ খুব বেশি সময়ের জন্য দেহে থাকলে অসুবিধা, আবার একেবারে কম সময়ের জন্য থাকলে অসুবিধা। কম সময়ের জন্য থাকলে অসুবিধা কি? তোমার সারাদিনে 3 বার 4 বার 5 বার ওষুধ খাইতে হবে। বেশি সময়ের জন্য থাকলে অসুবিধা কি? শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, যেহেতু এটা বেশিক্ষণ ধরে দেহের মধ্যে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে থাকবে। রাসায়নিক গুরুত্ব আমরা জানি, ক্লোরিন আছে, এটা দীর্ঘস্থায়ী করে ফেলে। আর এটা ক্লোরিন গ্রুপ লিপিড দ্রবণীয় না, এই জিনিসটা হয়তো একটু ভুল আছে, এটা হবে না, এই জিনিসটা একটু আছে। তুমি বলতে পারবা ক্লোরিন গ্রুপ থাকার কারণে কার্বন ক্লোরিন বন্ধন কি শক্তিশালী না দুর্বল? কার্বন হাইড্রোজেন বন্ধনের তুলনায় শক্তিশালী। তো যেহেতু এখানে একটা ক্লোরিন পরমাণু দিছে, তার মানে ওষুধটা ভাঙতে দেরি লাগে। এই কারণে এই যৌগটা ওই যে এই মিথাইল গ্রুপ ওয়ালা ওষুধের তুলনায় বেশিক্ষণ ধরে রয়েছে। তোমরা তাহলে বুঝতে পারছো যে কেন ক্লোরপ্রোপামাইড গ্রুপটা বেশিক্ষণ থাকে। এই যে ক্লোরিন গ্রুপটা ভাঙতে তোমার বেশি সময় লাগে। আর উপরের যৌগটাতে তোমার কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ ছিল, কার্বন কার্বন বন্ড ছিল। কার্বন কার্বন বন্ধন ভাঙতে ইজিলি ভাঙা যায়, দ্রুত কাজ করে, কিন্তু এটা অল্প সময়ের জন্যই কাজ করে। এই হচ্ছে তোমার আসল স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। এক হিসেবে তোমার অনেক বেশি কিছু শিখতে হইতাছে না, তুমি জাস্ট স্ট্রাকচারটা মাথায় রাখবা, তুমি তুলনা করে বলে দিতে পারবা। ওর কাছে ক্লোরিন আছে তাই ও দেরিতে ভাঙবে, ওর কাছে ক্লোরিন নাই তাই ও তাড়াতাড়ি ভেঙে যাবে, এইরকম। অ্যাসিটো হেক্সামাইড, অ্যাসিটো মানে কি? অ্যাসিটাইল গ্রুপ। এই দেখো এখানে ক্লোরিন পরমাণু ছিল, তুমি ক্লোরিনের বদলে এখন অ্যাসিটাইল গ্রুপ নিলা, তাই এটার নাম হয়ে গেল অ্যাসিটো। হেক্স মানে কি? হেক্স মানে হলো 6 কার্বনের একটা কিছু। অ্যামাইড মানে কি? ওই আগের মতো ইউরিয়াকে অ্যামাইড বলা হইতাছে। তা কানেকশনটা বুঝতেছো? অ্যাসিটো হেক্সামাইডের মধ্যে কি তোমার একটা জিনিস এক্সট্রা থাকতেছে, তোমার এটা মুক্ত চেইন হিসেবে থাকতেছে না, তোমার এটা এরকম মুক্ত চেইন হিসেবে থাকতে পারতো, কিন্তু মুক্ত চেইন হিসেবে থাকলে খুব বেশি সুবিধা পাওয়া যায় না, বিধায় বিজ্ঞানীরা করলো কি এটাকে এলো সরি সাইক্লোচেন হিসেবে দেখাইলো। এই যে সাইকেল হিসেবে 6 কার্বনের সাইকেল, তাই এটাকে হেক্সামাইড বলা হয়েছে। আমি চিন্তা করি এটাকে হেক্সামাইড না বললে সাইক্লোহেক্সামাইড বললে মানুষের জন্য আরো সহজ হতো, বিশেষ করে আমাদের জন্য। যাক, ইন্ডাস্ট্রিয়াল নেম, তাই এটাকে ইজি রাখার চেষ্টা করছে অ্যাসিটোহেক্সামাইড বলে। এটার জৈবিক গ্রুপকেও একটু গেস করার চেষ্টা করো, আমি তোমাদেরকে হিন্ট দেই।
ক্লোরিনের জায়গায় অ্যাসিটেট গ্রুপ থাকার কারণে এটা লিপিডে আরো বেশি করে প্রবেশ করতে পারে। একজন বলো তো তাহলে এটার সুবিধা কি হবে? যদি এটা লিপিডে বেশি করে প্রবেশ করতে পারে, দ্রুত কি করবে? রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে বা কম সময় থাকবে এরকম কিছু। আমি বলি, অ্যাসিটাইল গ্রুপের কারণে কি সে চর্বির লেয়ারকে ইজিলি পাস করতে পারতেছে, রাইট? হুম, তার মানে চার্জ। কি এটা বেশি বেশি করে তোমার কোষের ভিতরে প্রবেশ করতে পারবে। হুম কেন? আমরা কোষের গঠন পড়ছি না, কোষের মধ্যে মেমব্রেনের লেয়ার থাকে না? হুম হুম এই মেমব্রেনটা কিসের লেয়ার? চিনির লেয়ার, প্রোটিনের লেয়ার নাকি লিপিডের লেয়ার? লিপিড প্রোটিন টাইপস লেয়ার আর কি, হ্যাঁ, প্রোটিন। বাই লেয়ার থাকে না, লিপিড প্রোটিন বাই লেয়ার থাকে না? হুম এখন এই প্রোটিনটাকে ভেদ করে তো ভিতর পর্যন্ত ওষুধের অণুটাকে যাইতে হবে, মনে করে এটা ওষুধের অণু। এখন ও যে প্রোটিন আর লিপিড ভেদ করে যাবে, ওর ওইখানে তো পোলার গ্রুপ থাকলে হবে না, নন পোলার গ্রুপ থাকতে হবে। আমরা লাইক ডিজলভ লাইক পড়ছিলাম না একটা নীতি? হুম তোমার পোলার দ্রাবকের মধ্যে পোলার জিনিস যাইতে পারবে, অপোলার দ্রাবকে অপোলার জিনিস। তাহলে তো তোমার লিপিডটা অপোলার, তাহলে তোমার ওষুধও কি হইতে হবে? অপোলার। তো এখন যদি এখানে ক্লোরিন থাকতো, সেটা কি পোলার না অপোলার? ক্লোরিন পোলার। পোলার, তার মানে এটা একটু অল্প পরিমাণে প্রবেশ করতে পারবে। আর তোমার এই অ্যাসিটাইল গ্রুপটা কি অপোলার, তাই এটা বেশি প্রবেশ করতে পারবে। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে এখানে তো অক্সিজেন আছে, তাহলে এটাকে অপোলার বলতেছি কেন? হুম, কোশ্চেন হইতে পারে না? হ্যাঁ এটাই তো আস্ক করতাম এখন। কোর্তা কথা হইতাছে তোমার এখানের অক্সিজেনটা না তোমার ক্লোরিনের মতো কার্বন সিঙ্গেল বন্ধনে নাই। হ্যাঁ, যখন তোমার অক্সিজেনটা এরকম হিসেবে থাকে, মনে করো কার্বন হাইড্রোজেন, এটার পোলারিটি ভালো থাকে। হ্যাঁ, যখন ডাবল বন্ধনে হয়ে গেল, তখন এটার ইফেক্টিভনেসটা কইমা গেল। আবার তার সাথে সাথে তোমার একটা মিথাইল গ্রুপ আছে, এই দেখো মিথাইল গ্রুপটা কি করতেছে, কার্বনকে সে ইলেকট্রন ডোনেট পজিটিভ, করতেছে। হ্যাঁ, ইলেকট্রন ডোনেট করতেছে। এর ফলে পোলারিটিতে একটা ঘাটতি হবে। তোমার কার্বনের এখানে ডেল্টা পজিটিভ উৎপন্ন হইতো না, হুম কিন্তু তোমার মিথাইল গ্রুপটা তো হলো প্লাস আই ইফেক্ট দিয়া হলো তার হলো ডেল্টা পজিটিভটাকে কিছুটা কমাই ফেলতেছে। প্রশমিত করে তাহলে দিবে কি কিছু। কিছুটা প্রশমিত করে দিবে না? কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে তো এরকম কিছু নাই। ক্লোরিনের ক্ষেত্রে তোমার ক্লোরিন টাইনা নিয়ে যাবে এক সাইডে, এখানে তাই বেশি করে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ উৎপন্ন হবে। হ্যাঁ, তো এক আবার কথায় এই, আরেকটা বিষয়, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। হ্যাঁ, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে তো। ওটা রিং এ দিয়ে দিবে হয়তো। হ্যাঁ, এটা রিং এ দিতে পারবে। পেয়ার ইলেকট্রন ছিল 3 জোড়া হ্যাঁ, ক্লোরিন আর 2 জোড়া ক্লোরিনে অক্সিজেন। লোন পেয়ার ইলেকট্রন ছিল, এটা রিং এর মধ্যে যাইতে পারে আর কি। তো এক কথায় মনে রাখো, কোন ওষুধের মধ্যে যখনই দেখবে একটা অ্যাসিটাইল গ্রুপ আছে, এক কথায় বলে দিবে এটা লিপিডের মধ্যে বেশি করা যাইতে পারে। হুম একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই তোমাদের সবাইকে, হ্যাঁ, তাহলে জিনিসটা ইন্টারেস্টিং হবে। কোকেন চিনো তো সবাই? হ্যাঁ, চিনি না, না শুনছি। ভাগ্যিস তুমি বলো নাই যে চিনি। কোকেন, কোকেনে এই জিনিসটাকে কাজে লাগাইছে। দেখো কোকেনের মধ্যে কি অ্যাসিটাইল গ্রুপ নাই, তবে অ্যাসাইল গ্রুপ আছে, অ্যারোমেটিক অ্যাসিটাইল গ্রুপ আছে, তাই না? হ্যাঁ এর কারণে কি এটা বেশি করে তোমার লিপিডে প্রবেশ করতে পারবে। তো কোকেন বানাইছে কি দিয়া? মরফিন দিয়া। যে আরে না না, মরফিন না, সরি, প্রোকেইন, হ্যাঁ প্রোকেইন, এটা প্রোকেইন দিয়ে বানানো যায়। এই যে, আরে না প্রোকেইন না। আচ্ছা, আমি অ্যানেস্থেটিক পার্টটাতে আমি একটু দেখাই। মইন, ওই যৌগগুলোর নাম কি জানো? আমি যেটা কথা বলতাছি, ওই যে কোকেইন, লিডোকেইন, টেট্রাকেইন, অ্যানেস্থেটিক না? অ্যানেস্থেটিক বন্ধু, লোকাল। অ্যানেস্থেসিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লোকাল। কোকেনটা কি উপরে আছে না নিচে আছে? কোকেন দিয়ে শুরু বোধহয়। আচ্ছা, টেট্রাকেন সবার
টেট্রাকিনের উপরে থাকবে এই যে পাইছি চলে আসছে। পাইছি কোকেনটা পাইছি। সত্যি কথা বলতে কি কোকেনকে বানানো হয়েছে রাসায়নিক বিক্রিয়া করা, এমন ভাবে মডিফিকেশন করাইছে যেন এটা বেশি করে লিপিডের মধ্যে প্রবেশ করতে পারে। এটার মূল যৌগটা এরকম ছিল। এখানে একটা হাইড্রোজেন ছিল। হাইড্রোজেন তো না, আমি একটু ভুল জায়গায় হাইড্রোজেন দিয়ে ফেলছি। এই জায়গাতে একটা হাইড্রোজেন ছিল, এই যে দেখাই। আরে এই জায়গাতে একটা হাইড্রোজেন ছিল। হাইড্রোজেন থাকলে সেটা কি? হাইড্রোজেন না, মনে হয় OH ছিল আই গেস। OH থাকলে কি সেটা পানিতে দ্রবণীয়তা বাইরে গেল, রাইট? হ্যাঁ, যখন alcoholic পানিতে দ্রবণীয়তা বাইরে যাবে সেটা লিপিডের ভিতরে যাইতে পারবে না, কারণ পানির অণু ওকে ঘিরা ফেলবে। পানির অণু ঘিরা ফেললে কি সে লিপিডে যাইতে পারবে না। তো ওরা চিন্তা করলো, মানে যারা নেশাখোর, আই গেস এটা মজা করার জন্য, যে সকল নেশাখোর কেমিস্ট্রি ছিল ওরা চিন্তা করলো, আচ্ছা এটা তো পানিতে বেশি দ্রবণীয়, হোয়াট ইফ আমি পোলার গ্রুপকে সরায় অপোলার কিছু একটা যদি দেই, তাহলে তো এটা বেশি করে কোষের ভিতরে প্রবেশ করতে পারবে আর আমরা সামান্য পরিমাণে খায়া হাই হইতে পারবো। তো আমরা করি কি, এখানে একটা বেনজিন রিং লাগাই দেই বা অ্যাসিটাইল রিং লাগাই দেই। তো তারা যে কথা সেই কাজ, তারা একটা COAR গ্রুপ লাগাই দিল। এর ফলে কি এখন এই জিনিসটা অপোলার হয়ে গেল, এটা কোষের ভিতরে আরো ইজিলি প্রবেশ করতে পারবে আর জিনিসটা কি অল্পতেই বেশি কাজ হয়ে যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হইতাছে, অনেক সময় 200 গুণ 300 গুণ পরিমাণ বেশি পাওয়ারফুল হয়ে যায়। কোকেন বানায় ওই যে দিয়ে, কি জানি ওই গাছটার নাম কি, আফিম না? হ্যাঁ আফিম। সম্ভবত ওই আফিমের ওই কষটাকে অ্যাসিটাইলেশন করা হয়। অ্যাসিটাইলেশন করলে যে হাইড্রক্সিল মূলক আছে, হাইড্রক্সিল মূলকের জায়গায় একটা অপোলার যৌগ অপোলার পার্ট আইসা পড়ে। এর ফলে হয় কি, সেটা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়, 300 গুণ পরিমাণে পাওয়ার বাইরে যায়। এই জিনিসটা যদি মনে রাখতে পারো যে অ্যাসিটাইল গ্রুপ তোমার করে যে নন পোলারিটি বাড়ায় দেয়, মানে নন পোলারিটি না, অপোলার বৈশিষ্ট্য বাড়ায় দেয়, তাহলে তুমি দেখবা যে সব প্রশ্নের অ্যান্সার এটা দিতে পারতাছো। অ্যাসিটোহেক্সামাইড, আচ্ছা অ্যাসিটোহেক্সামাইডটা কি? টলেজামাইডের মতোই, ওই যে যেখানে হলো তোমার টোসাইল মূলক ছিল, কিন্তু এটা কি করে, একটু ভিন্ন ভাবে কাজ করে। ভিন্ন উপায়টা কি, এটা দ্রুত ইনসুলিন নিঃসরণ করে আর পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে দেয়। কিন্তু বেশি ইনসুলিন গ্রহণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেক রোগী আছে ইনসুলিন গ্রহণ করে এক্সটার্নাল ভাবে, রাইট? এখন সে যদি অ্যাসিটোহেক্সামাইড ওষুধটাও নেয়, তাহলে তার শরীরে তো আগে থেকেই ওষুধ বেশি করে ইনসুলিন দিচ্ছে, তার উপরে সে বাহির থেকে ইনসুলিন নিচ্ছে, তার ফলশ্রুতিতে কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। এই যে এই ওষুধটা, কারণ কি এই ওষুধের আমরা কার্যকারিতা বাড়ায় দিচ্ছি, অপোলার অংশ যোগ করা কার্যকারিতা বাড়ায় দিচ্ছি। এটা একটা কমন টেকনিক যে আমরা অ্যাসিটাইলেশন করে CH3CO মূলক যোগ করব আর ওষুধটা দেখবো কি ভালো কাজ করতেছে। অ্যাসিডোহেক্সামাইডের গঠন আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। অ্যাসিটাইল গ্রুপের ফলে কি এটা দ্রুত শোষণ হতে সাহায্য করে আর হেক্সাইল চেনটা লিভারে রূপান্তরিত করতে সাহায্য করে। এই যে সাইক্লোহেক্সাইল চেনটাও কি একইভাবে সাহায্য করে। সাইক্লোহেক্সাইল চেনটাও আমাদের অপোলার মূলক হিসেবে কাজ করে। এটার প্রস্তুতি দেওয়া আছে, পরীক্ষা একবার আসছিল, তাই তোমরা এটা একটু দেখে নিতে পারো। এটার প্রস্তুতিটা কি, অ্যামিনোটোসাইল নিয়ে শুরু করছে। অ্যামিনোটোসাইলটা আমরা একটু আঁকায় ফেলি। টোসাইল গ্রুপ কি ছিল, একটা মিথাইল পার্ট ছিল, আর প্যারা পজিশনে কি ছিল, SO2 NH2 ছিল। এই যে অ্যামিনোটোসাইল নিলা তুমি, এই যে এই অংশটুকু টোসাইল আর নিচের অংশটুকু অ্যামিন, ঠিক আছে? তো অ্যামিনোটোসাইলকে আমরা কিন্তু ওই যে বলছিলাম সালফানিলামাইড বলছিলাম, এটা কিন্তু একটা সালফা ড্রাগ, মানে ব্যাকটেরিয়া ধ্বংস করার ড্রাগ। এটার সাথে আমরা ক্লোরো ইথানোইক অ্যাসিড নিব, এই যে ইটি মানে হলো ইথাইল গ্রুপ আর COOCl ক্লোরো ইথানোইক অ্যাসিড নিলাম। নেওয়ার ফলে আমাদের বিক্রিয়া হবে, বিক্রিয়ার এখানে কি হবে, তোমার একটা হাইড্রোজেন সরে যাবে। কেউ কি কিছু আমাকে মেসেজ দিছে? একটা জিনিস আসলে জানতে চাচ্ছিলাম, ওই যে
ই লেখলা না, সি মানে COO, তারপর হচ্ছে ক্লোরিনটা যে দিলা, এই বন্ধনটা একটু দেখাইলে ভালো হইতো যে অক্সিজেনের সাথে আসলে ক্লোরিনটা যুক্ত হইছে না, মানে কিভাবে আসলে যুক্ত আছে। ইথাইল তারপরে হচ্ছে আচ্ছা 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 আমার COCl যে মনে হয় দিছে, কি বন্ধনটা দেখা। ক্লোরিনটা এখানে যুক্ত থাকতে পারে, তুমি একটা করছো, ইথাইলটা এখানে যুক্ত হইতে পারে, এখানে যুক্ত হইতে পারে, হ্যাঁ সম্ভবত। তাহলে কার্বনের 4 হাত মিলানো যাবে, আমি একটু কার্বনের 4 হাত মিলায় দেখি। ওকে, এই হচ্ছে কার্বন, অক্সিজেন, অক্সিজেন, ইথাইল, আর এখানে একটা ক্লোরিন। ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি এবার। আসলে ভাঙায় দেখাইলেও হয়, ভাঙায় না দেখাইলেও হয়। তারপর হলো কি, তোমার একটা হাইড্রোজেন সইরা গেলা, সইরা যায় কি CO2 ব্যবহার যোগ হলো, মানে এটা কি একটা অ্যাস্টার মূলক না, কার্বক্সিলিক অ্যাস্টার, বা তোমার কি এই অ্যাস্টারের নাম কি, ইথাইল অ্যাস্টার মূলক যুক্ত হলো, ইথাইল অ্যাস্টার যুক্ত হলো। তো ইথাইল অ্যাস্টার যুক্ত হওয়ার পরে কি তুমি একটা এই যে 7 কার্বনের নাইট্রোজেন রিং নিবা, 7 কার্বনের নাইট্রোজেন রিংটা যুক্ত হয়ে যাবে। এই হিন্টটা আমি তোমাদেরকে বলি নাই, হিন্টটা একটু বলে দিই। টলেজাইট, এটা একটা অন্য যৌগ, টলেজাইট, সরি টলেজাইট ছিল, আমি বলি নাই। টলেজাইটের প্রস্তুতিটা পরীক্ষাতে মূলত আসে, অ্যাসিটোহেক্সামাইড না। টলেজাইটের প্রস্তুতিটাতে আমরা একটা হলো সালফানিলামাইড যে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দেখছিলাম, সেটার সাথে আমরা একটা ClCO2 যোগ করলাম। এটা সম্ভবত ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড না, আমি ভুল বলছি তার অর্থ, কারণ ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হলে ওইটা একটা হাইড্রোজেনের জায়গায় থাকতো, তাহলে এটার অন্য নাম আছে, যেহেতু এটা একটা অ্যাস্টার যৌগ। তো একটা ক্লোরিন যুক্ত ইথাইল অ্যাস্টার যৌগ নিলাম, তোমার অ্যাডিশন বিক্রিয়া হইলো, তারপর তুমি কি ইথাইল পার্টটাকে প্রতিস্থাপন করে কি এই যে এই 7 কার্বনের হেটারোসাইক্লিক রিং দিলা, 1 2 7 কার্বন না মনে হয়, 4 5 6 7, ও 7 মেম্বারের হেটারোসাইক্লিক রিং যোগ করলাম। এটা আসে ইজিলি, একবার দুইবার প্র্যাকটিস করলে পাইরা যাবা। হিন্টটা একটু খেয়াল করো, এটার হিন্টটা। ও কিছু বলতাছো কেউ? টল অ্যাজাইড, টল মানে হলো টোসাইল, অ্যাজাইড মানে হলো নাইট্রোজেন যুক্ত একটা রিং। আর সকল ডায়াবেটিস ওষুধে তোমার এই অংশটা থাকবে, NH CONH। তুমি যদি এই সাইডে একটা জিনিস দাও আর এই সাইডে একটা জিনিস দাও, তাহলে তোমার যোগ হয়ে গেল। এখানে যদি একটা টোসাইল দাও আর এখানে যদি একটা নাইট্রোজেন রিং দাও, তাহলে তোমার কি হয়ে গেল, টলঅ্যাজামাইড। জাস্ট এটুকু মনে রাখতে হবে, তোমার যে নাইট্রোজেন রিংটা আছে সেটা অবশ্যই 7 মেম্বারের রিং হবে। তুমি এখানে হিসাব করলে দেখতে পারবা যে 7 মেম্বারের রিং। টলাজাইডের রাসায়নিক গুরুত্ব কি? এটা টাইপ 2 ডায়াবেটিসের জন্য কাজ করে আগের মতোই, ওই একই কথা, ওই আগে ঘুরে ফিরে একই কথা। এটা বিটা কোষ যখন ঠিকমতো ইনসুলিন নিঃসরণ করতে পারে না, টলাজামাইড আরো বেশি করে ইনসুলিন নিঃসরণ করে। তাহলে একটা কমন কথা শিখায় দেই, যে কোনো অ্যান্টি ডায়াবেটিকের যদি উদাহরণ আসে, তুমি এক কথায় বইলা দিবা, যখন প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন ঠিকমতো নির্গত হয় না, তখন টলাজামাইড ইনসুলিন নিঃসরণ করতে সাহায্য করে। তারপর মনে করো তোমার আসলে অ্যাসিটোহেক্সামাইড, তুমি সেম কথাটাই বলবা, যখন প্যানক্রিয়াসের বিটা কোষে ঠিকমতো ইনসুলিন নিঃসৃত হয় না, তখন আমরা অ্যাসিটোহেক্সামাইড ড্রাগের প্রভাব দেখি। অ্যাসিটোহেক্সামাইড ড্রাগ এই কোষের ভিতরে প্রবেশ করে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। এই এক কথাই কিন্তু সবার জন্য ব্যবহার করতে পারতেছে, এটা কোনো ভুল না, লেজিট কথা। পার্থক্য হবে নেক্সট লাইন, নেক্সট লাইনও না, এটাও সেম, এই লাইনটাও সবার জন্য দিতে পারবা। এই পটাশিয়াম চ্যানেল সব ড্রাগে বন্ধ করে। ডিপোলারাইজেশন বলতেছে না, ডিপোলারাইজেশনও সবার মধ্যে দেওয়া যায়। ওরা আসলে আমরা আসলে স্পেসিফিক্যালি টলাজামাইডের কোনো বিশেষ বৈশিষ্ট্য দেখাইতে পারি নাই। বিশেষ বৈশিষ্ট্য হইতাছে তোমার অ্যাসিটোহেক্সামাইডে ছিল জাস্ট সিম্পলি একটা হোমোজেনাস রিং, এখানে একটা হেটারোজেনাস রিং বা হেটারোসাইক্লিক রিং যোগ করছি। হেটারোসাইক্লিক রিং যোগ করার কারণে কি, এখানে তোমার তড়িৎ ঋণাত্মক একটা অণু আয়সা পড়লো। তড়িৎ ঋণাত্মক অণু আয়সা পড়ার কারণে হয়তো এই জিনিসটা আরো ভালো কাজ করবে। আমরা জানি না কিভাবে ভালো কাজ করবে, কেন আর বেশি ইনফরমেশন পাই নাই। বলে দিতে পারবা তড়িৎ ঋণাত্মকতার কারণে
কোষের মধ্যে আরো দ্রুত প্রবেশ করতে পারে। টিচাররাও ভেরিফাই করতে পারবো না, বিশ্বাস। আমার কাছে তো 2টা বই ছিল, অশুতোষ কারের বই ছিল, তারপরে অক্সফোর্ডের বই ছিল। আমি 2 বই ঘাইটা বের করার চেষ্টা করছি, খুব বিশেষ কিছু জানতে পারি নাই, তাই সরি, এটার এক্সাক্ট কারণ বলতে পারলাম না। তো এখন গঠনটা বর্ণনা করে দিবা। এর গঠনে আমরা কি দেখছি? একটা তোমার সাইক্লোহেক্সাইল গ্রুপ, এটা কি সাইক্লোহেক্সাইল গ্রুপ? ও একটু উপরে নিচে হয়ে গেছে, আমি এর জন্য ক্ষমা চাইতেছি। তোমার এই টলাজামাইটটা নিচে হওয়ার কথা ছিল, সামহাট ভাবে উপরে আইসা পড়ছে। আমি যৌগটা দেখাই। মানে আমি পরীক্ষার হলে যেভাবে আঁকাবো আমি সেভাবে দেখাইতেছি। প্রথমে এই অংশটা আঁকাবো, এখানে একটা টিএস দিব, আর এখানে কি একটা সাইক্লোহেক্সাইল রিং দিব, এভাবে আঁকাইবো আমি পরীক্ষার হলে। মাঝখান থেকে শুরু করব। ওটা অ্যারোমেটিক রিং না, সরি, কেটে গেল কেন? যখন এবার একটা নাইট্রোজেন যুক্ত হবে, NH নাইট্রোজেন, তারপর 7। আচ্ছা, 7 মেম্বার রিং। তো এটা দেখা দেখা তুমি বৈশিষ্ট্য বলে দিতে পারবা যে এখানে একটা তোমার ইউরিয়া ফাংশনাল গ্রুপ আছে বা ইউরিয়া মোইটি আছে, যে এটা দেখা দেখা বলি আমরা এটার মধ্যে কি আছে। এই অংশটা ইউরিয়া, তাই বলবা কি ইউরিয়া গ্রুপ বলা যাবে না, এটা গ্রুপ না, বলবা কি মোইটি। বাংলায় লিখলে মোইটি বলে দিতে পারবা। তারপর বলবা কি এর বাম সাইডে একটা টোসাইল গ্রুপ আছে, টোসাইল গ্রুপ আছে না? একটু একটু দেখে নেই। হ্যাঁ, টোসাইল গ্রুপ আছে। তারপর বলবা কি এটার মধ্যে একটা টোসাইল গ্রুপ না, এখানে ময়টি বলতে হবে, আমি ভুল করে ফেলতেছি। টোসাইল ময়টি আছে। তারপরে বলবা কি একটা সাইক্লো, সবাই ইংলিশ লিখো, এটার বাংলা লিখো না, ইংলিশ লিখো। না, ময়টি লিখলে বুঝবে, কিন্তু ইংলিশে লেখাটাই বেটার। MOEITY ময়টি। এখানে মৌলিকত্ব দিছে, এই যে ঝামেলা, টিচার তো বুঝবে না মৌলিকত্ব কি, টিচার তো মাথা ছিললেও বুঝবে না। আমরা তো জানি মৌলিকত্ব কি, মৌলিকত্ব হলো ময়টিরে বাংলা করা হয়েছে। ভাই ট্রান্সলেশন করতে গেলে অনেক সময় অনেক কিছু আইসা পড়ে, কিছু করার থাকে না, কারণ আমরাও জানি না এটার ভালো ট্রান্সলেশন কি। এই যে এটা কমন কথা, এটা আগে আমরা না হলে 3বার শুনে আসছি, তাই আবার বলবো না। SUR1 রিসেপ্টরের সাথে পটাশিয়াম চ্যানেল ব্লক করে। তারপর সাইক্লোহেক্সাইল গ্রুপ কি করে? লিপিড দ্রবণীয়তা বৃদ্ধি করে। কেন? সাইক্লোহেক্সাইল একটা লিপোফিলিক গ্রুপ, নন পোলার। আমাদের প্রথম প্রজন্মের সালফোনিল ইউরিয়া শেষ। প্রথম প্রজন্মের সালফোনিল ইউরিয়া গুলোর নাম আরেকবার মুখস্থ করা দিই। অ্যাসিটোহেক্সামাইড, ক্লোরপ্রোপামাইড, টলএজামাইড, টলবিউটামাইড। 4টা অ্যাসিটো, ক্লোর, টল, টল, এভাবে মনে রাখবা। অ্যাসিটো, ক্লোরো, টল, টল। অ্যাসিটোতে অ্যাসিটোহেক্সামাইড, ক্লোরোতে ক্লোরপ্রোপামাইড, টলতে টলএজামাইড, টলতে টলবিউটামাইড। মানে আমাদের কিন্তু নামই অনেক কিছু বইলা দিতেছে যে এটার স্ট্রাকচার কিরকম হবে। এটা মনে রাখা মোটেও ডিফিকাল্ট না, তোমরা একবার খালি জিনিসগুলাকে রিলেট করে করে পড়বা, একদম হয়ে যাবে। বিশ্বাস, আমাকে যদি 2 দিন সময় দেওয়া হয় না, ইনশাল্লাহ এখানে সবগুলো স্ট্রাকচার না দেখে লেখা দিতে পারবো, কারণ এটা টেকনিক আমরা মোটামুটি ধরতে পারতাছি। দ্বিতীয় প্রজন্মের ইউরিয়া গুলা দেখো, এটা দ্বিতীয় প্রজন্মের, এটার স্ট্রাকচার কমপ্লেক্স হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই কারণেই তো এটা দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন। কারণ সায়েন্টিস্টরা দেখলো যে ফার্স্ট জেনারেশন দিয়ে এখন আর কাজ হচ্ছে না, আমাদের স্ট্রাকচারটা এখন একটু কমপ্লেক্স বানাইতে হবে। এই দেখো, কমপ্লেক্স স্ট্রাকচারে এখন তোমার গ্রুপগুলা একটু বড় হচ্ছে, দেখো বড় হচ্ছে। আগে গ্রুপগুলা ছোট ছোট ছিল, এইরকম ছিল, তারপরে এরকম সিম্পল সাইকেল ছিল, এখন সাইকেলের সাথে এক্সট্রা পার্ট যুক্ত হবে। তাহলে গেস করতে পারতেছো সেকেন্ড জেনারেশনটা একটু চেঞ্জ হবে, সামান্য একটু চেঞ্জ হবে। সেকেন্ড জেনারেশনে মাত্র 2টা আছে, গ্লাইবিউরাইড, গ্লাইপিজাইড। এখন এই সময়ের মধ্যে কেউ কিছু কোশ্চেন করতে পারো, যে কোনো কোশ্চেন মনে রাখবো কিভাবে বা কিভাবে প্র্যাকটিস করব বা এনিথিং।
আচ্ছা, তার মানে কোশ্চেন নাই। আজকে সেকেন্ড প্রজন্ম পড়ায় রাইখা দেব, তাই না? তারপরে আবার পেনিসিলিন আসবে, নেক্সট দিন থেকে পেনিসিলিন দেখানো যাবে। 9:29 বাজে তো। ও নো, আর চার্জারটা এই ভাই এই লোকটা কভার করুক, কে কভার করবে? সবার পড়া লাগবে না, হ্যাঁ, পড়া লাগবে তো। সেটাই তো। এটাকে আগে নিক মাথায়, তারপর আগামীকাল থেকে নেক্সট সেশন। হ্যাঁ, আগামীকাল থেকে নেক্সট সেশন। মইন একটু বলতে থাকো তো, আমি একটু চার্জারটা কানেক্ট করতেছি, তুমি যতক্ষণ মনে করতে পারো একটু বলতে থাকো। ওকে, এইখানে দ্বিতীয় প্রজন্মের সালফোনিক ইউরিয়ার মধ্যে আমাদের সিলেবাস ওয়াইজ যদি আমরা একটু দেখি, তাহলে বিউরাইটটা আমাদের আছে, আর গ্লাইপাজাইড এটাকে জাস্ট আমরা তুলনা করার জন্য এটার সাথে রাখছি, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তো আমরা যদি স্ট্রাকচারের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো আচ্ছা, দ্বিতীয় প্রজন্মের সালফোনিল ইউরিয়াতে আমরা দেখি এখানে দেখো পিকের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। একটা হলে 100% বেশি কার্যকর, একটা 200% বেশি কার্যকর। পোটেন্ট মানে কার্যকর, মানে পাওয়ারফুল। কেন পাওয়ারফুল এটা নিচে ব্যাখ্যা করা হয়েছে। তোমার গ্লাইপিজাইডের থেকে গ্লাইবিউরাইডটা বেশি পাওয়ারফুল, প্রায় 200 গুণ পাওয়ারফুল। টল বিউটামাইটের সাথে তুলনা করা হয়েছে, টল বিউটামাইটের থেকে গ্লাইপিজাইড 100 গুণ পাওয়ারফুল আর গ্লাইবিউরাইড 200 গুণ পাওয়ারফুল। গ্লাইবিউরাইডের গুরুত্ব বলা হয়েছে, গুরুত্ব দীর্ঘ সময় ধরে কাজ করে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সবার প্রথমে যে সালফোনিল ইউরিয়া দেখছি ওইটাই শুধুমাত্র অল্প সময়ের জন্য কাজ করে, এছাড়া সবাই কি দীর্ঘ সময় ধরে কাজ করে। অল্প সময়ের জন্য যেটা ছিল সেটার নাম কি ছিল বলতো? অ্যাসিটোহেক্সামাইড না? না, তারও উপরে একটা ছিল অ্যাসিটাইল গ্রুপের জন্য, তো এটা বেশি করে প্রবেশ করতে পারে। ক্লোরপ্রোপামাইডের আগেরটা। আচ্ছা, যেটা দিয়ে শুরু করছে ওইটা আমি একবার যা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। টলবিউটামাইড। হ্যাঁ, টল বিউটামাইড, এক্স্যাক্টলি। তাহলে এটুক মনে রাখো, খাতার মধ্যে সবাই লিখা ফেলো, ভালো হবে। কারণ এইসব জিনিস আবার আমি এখানে লিখি নাই। যদি খাতাটা নাও তাহলে আমি বলতে পারবো, বলবো। খাতা নিছো? হ্যাঁ বলো। আহ, এই সালফোনিল ইউরিয়া অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলোর মধ্যে শুধুমাত্র টল বিউটামাইড অল্প সময়ের জন্য কাজ করে। ওকে, এবং দ্রুত কাজ করে, যেহেতু এটা অল্প সময় কাজ করে তার মানে এটা দ্রুত যায়, দ্রুত ভাঙা যায়। হুম। তো এটা বলবা কি মানে অল্প সময়ের জন্য কাজ করে, দ্বিতীয় একটা পয়েন্ট বাড়ায় দিবা, এটা দ্রুত কাজ করে। এখন ওকে, অসুবিধা দুইটা লেখা দাও। এখন অসুবিধা তো তুমি গেস করতে পারবা, ও আচ্ছা এটা অল্প সময়ের জন্য কাজ করে, তার মানে আমার দিনে বারে বারে ওষুধ খাইতে হইব, একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা লিখে দাও যে এটা যেহেতু দ্রুত কাজ করে তাই কিছু কিছু রোগীর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করব। কারণ এটা তাড়াতাড়ি কাজ করতেছে, তাই রক্তের গ্লুকোজ তাড়াতাড়ি কমে যাওয়ার ফলে অনেকের অতিরিক্ত রক্তের গ্লুকোজ হ্রাস পাইতে পারে, এর ফলে হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। এটা গেস করলাম আর এটাই সত্য, কোনো এক্সট্রা রকেট সায়েন্স নাই, সবগুলা লজিক্যাল। আমার খুব বেশি মনেও রাখতে হইতেছে না, জাস্ট একটা পয়েন্ট ধরেই। ওকে বন্ধু, তাহলে এরপরে আগে তুমি যেতে পারো। এছাড়া বাকি যতগুলা ওষুধ দেখবা সবগুলাতে কি দিয়ে দিবা? দীর্ঘ সময়ের জন্য কাজ করে, তাহলে তোমার একটা পয়েন্ট বাইরে গেল। এখন কথা হইতাছে দীর্ঘ সময়ের জন্য কাজ করলেও গুরুতর হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি হয়। ওইটাতে অল্প হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি হয়েছিল, আর এটাতে কি গুরুতর। গ্লাইবিউরাইড কত গুণ শক্তিশালী? 200 গুণ শক্তিশালী না?
হ্যাঁ। একটু গ্লাইবিউরাইডের স্ট্রাকচার দেখাই যে কেন এটা এত বেশি শক্তিশালী হলো। এই একটা অক্সিজেন আর এই হলো কার্বন। দেখো অক্সিজেনও ইলেকট্রন উইথড্র করে, ক্লোরিনও কি ইলেকট্রন উইথড্র করে। তার মানে কি এই যে বেনজিন চক্র এদিক দিয়ে ইলেকট্রন বেশি করে উইথড্র করব, তাই না? তো এর নিচে যে তোমার ইউরিয়া পার্টটা আছে, ইউরিয়া মইটিটা বেশি করে আয়নাইজেশন হবে, রাইট? তার যখন ও বেশি করে আয়নাইজেশন হবে, ও তো তোমার হলো দ্রুত সেটা রক্তের সাথে মিশা যাইতে পারবে, রক্তের সাথে মিশা বেশি করে তোমার কোষ বরাবর পৌঁছাইতে পারবে। কোষ বরাবর পৌঁছানোর পরে এই যে এখানে তোমার অপোলার অংশ আছে না, এই অপোলার অংশ দিয়ে সে কোষের ভিতরে পৌঁছায় যাবে। মেকানিজমটা বুঝো সবাই। পোলারিটি যে একবারে সরায় দিব তাহলে আমাদের আবার ওষুধ হিসেবে সেটা লস হয়ে যায়। পোলারিটি একবারে সরায় দিলে সেটা রক্তে মিশবেই না, আবার পোলারিটি বাড়ায় দিলে অসুবিধা, সে কোষের ভিতরে যাইতে পারবে না। তাহলে আমাদের মোটামুটি পোলারিটি রাখতে হবে, আবার এমন কিছু গ্রুপ রাখতে হবে যার কারণে সেটা কোষের ভিতরে প্রবেশ করতে পারে। তো কোষের ভিতরে প্রবেশ করতে পারে এরকম গ্রুপগুলা হয়েছে কি অ্যালকাইল গ্রুপ, অ্যারোমেটিক অ্যারাইল গ্রুপগুলা, তারপর তোমার হচ্ছে অন্যান্য বড় বড় অ্যালিফেটিক গ্রুপগুলা, তারপরে তোমার আরো একটা গ্রুপ আছে CH3O মিথক্সি গ্রুপ, তারপর যে কোনো অ্যাস্টার গ্রুপ COOR। এই গ্রুপগুলা কি করে লিপিডের ভিতর দিয়ে প্রবেশ করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। এটা একটু লেখা ফেলতে পারো তোমরা, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আমার কোষের ভিতরে প্রবেশ ক্ষমতা কোন গ্রুপগুলা বৃদ্ধি করে। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে যে তোমার মিথক্সি গ্রুপের গুরুত্ব বলো, হ্যাঁ অ্যালকাইল গ্রুপের গুরুত্ব বলো, হাইড্রোক্সিল গ্রুপের গুরুত্ব বলো, হ্যালোজেনের গুরুত্ব বলো। পারবা না? হ্যালোজেন আর হাইড্রোক্সিল এখান থেকে সরাই, তা না হলে কনফিউশন সৃষ্টি হতে পারে। আরেকটা অ্যাসিটাইল, এটা আমি রেড কালারে দিব কেন, এটা আমার ফেভারিট, সবার ফেভারিট হওয়া উচিত। এই গ্রুপগুলা লেখা ফেলতে পারো, যদি লেখা হয়ে যায় তাহলে আমি সরাই দিই। লেখা হয়েছে? আচ্ছা দেখি তো কয়জন এখানে অ্যাড হয়েছে। 10 জন পার্টিসিপেন্ট অ্যাড হয়েছে, দ্যাট মিন্স বাকিরা অ্যাড হইতে পারে নাই সামহাট। হয়েছে? সরাবো? সরাই ফেলতে পারো। আরে বাকিরা ইন্টারঅ্যাক্ট করতে পারলে ভালো হইতো, বাকিরা তো কিছু বলতাছে না। শ্রমিক কিছু বলতে চাইতেছে, শ্রমিক ভাই বলো। বলো, আনমিউট করে বলতে পারো। আচ্ছা, একটু আগে মনে হয় বললে যে বেনজিন রিং যদি থাকে তাহলে সেটা টক্সিক হয়। সেকেন্ড জেনারেশনে তো বেনজিন রিং আছে। আচ্ছা বেনজিন রিং এর পজিশনের উপর ভিত্তি করে, ওইটা হলো তুমি সালফানিল ইউরিয়াতে বলছো। তোমার সালফানিল ইউরিয়াতে কি এই বাম দিকে একটা অংশ ছিল, ডান দিকে একটা অংশ ছিল না? এই ডান দিকে এখানে তোমার বেনজিন রিং এর একটা ইফেক্ট ছিল, বাম দিকে বেনজিন রিং এর ইফেক্ট ছিল। এটা পজিশনের উপর ভিত্তি করে ভাইয়া, ঠিক আছে, বুঝতে বুঝতে পারছি। পারছো? মানে এই বেনজিন রিংটাই এক পজিশনে থাকার কারণে উপকার হইলো এই ওষুধে, অন্য আরেকটা ওষুধে বেনজিন রিং থাকার কারণে ক্ষতিকর প্রভাব ফেললো। কেন? এটার কারণ হইতাছে হয়তো এরকম হইতে পারে বেনজিন রিং এর কারণে এটা এত বেশি পরিমাণে কোষের ভিতরে ঢুকে যায় যে সেটা টক্সিক লেভেলে পৌঁছা যায়, হইতেই পারে। আবার ওই অনেক সময় হ্যাঁ ওই লিথাল একটা পরিমাণ, যেটা লিথাল পরিমাণটা ক্রস করে ফেললে পরে সেটা টক্সিসিটি পরিণত হয়। হ্যাঁ লিথাল ডোজ বলে, ওইটা আমরা পরবর্তীতে অন্য চ্যাপ্টারে দেখতে পারবো। তো দেখলাম এখানে ডাবল পরিমাণে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকার কারণে এটা মানে কার্যকারিতা বৃদ্ধি পাইছে। গ্লাইপিজাইডের কার্যকারিতা গ্লাইবিউরাইডের থেকে কম কিন্তু বেশি আছে। এখানে কি তোমার দুইটা ইলেকট্রন উইথড্রয়িং অ্যাটম আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে। তো এর ফলে কি তোমার ওই যে প্রথম প্রজন্মের থেকে দ্বিতীয় প্রজন্মের সালফোনিল ইউরিয়া বেশি কাজ করতেছে।
সংক্ষেপে আমরা মনে রাখবো দ্বিতীয় প্রজন্মের মধ্যে বেশি করে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, এই কারণে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। এর দেখো পিকে, পিকে ভ্যালু কাকে বলে? যে পিএইচ এ তোমার পিকে এ সমান হইলো হাফ পিএইচ, এরকম একটা সম্পর্ক আমি দেখছিলাম, কই যেন দেখছিলাম, এটা আমি এখন বলতে পারবো না, কিন্তু আমি দেখছিলাম। রাসায়নিক গুরুত্ব অলরেডি আছে, ক্লোরিন গ্রুপ আছে, আর এটার অ্যানিলিন রিং আছে। দেখি তো অ্যানিলিন রিং কোনটা? এই যে এটাকে অ্যানাইলিন রিং বলছে, যদিও আমি এটাকে অ্যানাইলিন রিং বলতে কি বলে পক্ষপাতী না, এটাকে তুমি হেটারোসাইক্লিক রিং বললেই বেশি ভালো হয়। তুমি বলবা কি ক্লোরো গ্রুপ আছে আর একটা হেটারোসাইক্লিক রিং আছে, এই দুইটা জিনিস থাকার কারণে রিসেপ্টরের সাথে শক্তিশালী ভাবে সংযোগ গড়ে তোলে বা কানেক্ট হইতে পারে। প্রথম প্রজন্মের ইউরিয়া, এই যে এইটুক শেষ, আর তোমাদের অপেক্ষা করতে হবে না, এই পর্যন্তই। প্রথম বন্ধু একটা প্রজন্ম, আমার কোশ্চেন, একটু গ্লাইবিউরাইটটা একটু যদি আইকে দেখাইতো তুমি। ভাই ওটা এত ডিফিকাল্ট যে আমি তোমাকে হাতে ধরি পায়ে ধরি, আমার আঁকাইতে করো না, আমি তোমার দেখাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখাও তুমি। না, যতটুকু ক্লাস নিচ্ছে অনেক সুন্দর। এখন বেশি বেশি ডিপলি গেলে অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের তো এখন এই পর্যায়ে এসে এত দরকার নাই। আমি বলি দরকার এটা নেই। তোমার ইনভেস্টমেন্ট। একটু বলি সবাইকে, সবার উদ্দেশ্যে বলি, তোমাকে এখন যে ডিপ পড়াইতেছি না, এটা আমার বাকি সেশনে বারে বারে বলতে হবে না, সর্বোচ্চ আর একবার দুইবার বলতে হবে। এই থিওরি দিয়ে তুমি সবগুলো ঔষধে কাজে লাগাইতে পারবা। বুঝতে এই পারছো? কথাটা মানে না, শুরুর জিনিসটা কিন্তু ডিফিকাল্ট হয়, কেননা তোমার বেসিক অনেক পড়তে হয়, তখন মনে হবে যে আই হ্যাঁ এত ডিপ পড়ে হালাইতেছি, মনে থাকবে, হ্যাঁ মন থাকবে, দেখবা এই থিওরি দিয়ে তুমি সব জায়গায় কাজে লাগাইতেছো, কি মজা, তোমার মুখস্থই করতে হবে না বেশি, মানে মুখস্থ করলেও তাড়াতাড়ি মনে করবে। এটা গ্লাইবিউরাইড, দেখো গ্লাইবিউরাইডের বাম সাইডে দেখো 1 2 3 4 চারটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, একটা দুইটা তিনটা চারটা। তাহলে চিন্তা করো এই জিনিসটা কত বেশি করে তোমার রিসেপ্টরের সাথে কাজ করবে, কয়েকভাবে রিসেপ্টরের সাথে কাজ করবে আমি বলি। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলা যেমন অক্সিজেন কি করতে পারে, রিসেপ্টরের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। মনে করো এটা রিসেপ্টর, রিসেপ্টরের হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট কি, এটা তোমার বিয়োজন মাত্রা বৃদ্ধি করে দেয়। আবার আমি বলি একটু ডিপলি পড়াটা তোমরা এই জন্য সিরিয়াসলি নিও, কারণ আমরা তো জানি না, আমাদের কোশ্চেন তো উল্টাপাল্টা ভাবে করছে, বাই বন্ধু চান্স কেউ মাঝখানে উল্টাপাল্টা কোশ্চেন। হ্যাঁ মাঝখানে 1.5 মিনিট কিন্তু 1 মিনিটের মতো কিন্তু শুনতে পাইনি তোমারে। ওরে, তার মানে আমি যেটা বলছি সেটা শুনো নাই? না, দেখছো কিছু কিছু দেখছিলা? ওই যে আমি বললাম 4টা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, সেটা শুনছিলা? এটুকু শুনছে, হ্যাঁ। তারপরে শুনো নাই? না, এরপর শুনতে পাইনি। আই থিঙ্ক কেউই শুনে নাই। শুনছো কি সবাই? না, আমরা শুনতে পাই নাই। আচ্ছা আমি আবার বলি, মনে করো ক্লোরিন ছিল, 2টা অক্সিজেন ছিল, আরেকটা কি যেন ছিল, NH হ্যাঁ নাইট্রোজেন, NH হ্যাঁ নাইট্রোজেন ছিল। তো এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাত্রা বাড়লো, দেখো ক্লোরিনকে যদিও আমরা বলি হাইড্রোজেন বন্ধন গঠন করে না, বলি করে না, কিন্তু রিসেপ্টর লেভেলে সামান্য পার্সেন্ট হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। মনে করো 10% অনেক রিসেপ্টরের জন্য, বুঝছো? মানে আমাদের রসায়নের রেগুলার হিসেবে 10%-এর মতো এটা কোনো গ্রহণযোগ্য কিছু না, কিন্তু কোষের ক্ষেত্রে ছোট্ট একটু পরিবর্তন তোমার জিনিসটাকে বিষাক্ত বানায় ফেলতে পারে। তো এখানে ক্লোরিনের হাইড্রোজেন বন্ধনটা আমরা নিব, নাইট্রোজেন ও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে।
অক্সিজেনও কি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। কার সাথে? রিসেপ্টরের সাথে। দেখাই, এই ধরো একটা রিসেপ্টরের খালি জায়গা, আর এই মনে করো তোমার এই গ্লাইবিউরাইডের একটা ক্লোরিন অ্যাটম হাইড্রোজেন বন্ধন গঠন করছে। তারপরে একই সাথে তোমার গ্লাইবিউরাইডের অক্সিজেনও আছে, অক্সিজেনটাও কি হাইড্রোজেন বন্ধন গঠন করবে অন্য আরেকটা রিসেপ্টরের সাথে। তার মানে কি অণুটা রিসেপ্টরের সাথে অনেক বেশি করে আকৃষ্ট হইতে পারবে। একটা ওষুধ যত বেশি করে রিসেপ্টরের সাথে বন্ধন গঠন করতে পারে, সে তত বেশি করে প্রভাব ফেলতে পারে ওষুধ হিসেবে। তো এইটাই, যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সংখ্যা বাড়াবা, রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাকশন বেশি হবে, ফলে সেটা কার্যকারিতা বৃদ্ধি পাবে। এই কারণে দ্বিতীয় প্রজন্মের গুলা বেশি কার্যকর, অল্প মাত্রাতেই বেশি কার্যকর। পুরো 100 গুণ কার্যকর হয়ে গেল, 200 গুণ কার্যকর হয়ে গেল। কি ব্যাপার, মাত্র 4টা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাড়ায় ফেললাম, 100 গুণ কার্যকর হয়ে গেল, কি মজা। হয়তো সেটা তোমার লাগতো 1 গ্রাম পরিমাণে প্রথম প্রজন্মের ফার্স্ট জেনারেশন, তাহলে সেকেন্ড জেনারেশন তোমার লাগবে হলো 10 মিলিগ্রাম। এটা হলো সেকেন্ড জেনারেশন। তা যে পর্যন্তই জানি, অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, অনেক সুন্দর ক্লাস নিছো ইমরান সাহেব। আজকে একটু হাইলাইট করো ক্লাসটা, যে আমরা কি কি শিখলাম বা কি কি আর কি কি ইফেক্টিভ। আচ্ছা ঠিক আছে, আমরা হাইলাইট করি আজকে তাহলে একটাই, মানে প্রথম থেকে একেবারে হাইলাইট করে দাও, আচ্ছা তাহলে সবার মাথায় একটু ভালো থাকবে। শেষে বন্ধু তুমি এই টেবিল অফ কন্টেন্টের সাথে একটু সবাই পরিচয় করাই দিও যে আচ্ছা কিভাবে ইন্ডেক্সে খুঁজে কি পাবো। করে। আচ্ছা, এটার হাইলাইট পয়েন্ট হইতেছে আমরা এই চ্যাপ্টারটাকে 2 দিনে শেষ করতে চাইছি। তো প্রথম দিনে আমরা অ্যান্টি ডায়াবেটিক আর হলো অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এই 2 শ্রেণীর ওষুধ সম্পর্কে জানতে চাইলাম। আমরা অবশ্যই এই 4টা গঠন শিখবো। এই 4টা গঠন দিয়ে আমরা বাকি সকল ওষুধগুলার স্ট্রাকচারকে মনে করতে পারবো। তো এখানে আমি কিছু হিন্ট দিয়ে দিছি, যে কোনো যোগের সাথে দেখো একটা হিন্ট দিছি। এই হিন্টটা ভাঙানো খুব সোজা। তুমি যদি এই হিন্ট অনুযায়ী আঁকাইতে থাকো, তাহলে তোমার যৌগটা আঁকানো হয়ে যাবে। যে জায়গায় তুমি R1 R2 দেখবা, মনে করবা সেই জায়গাতেই তুমি বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারবা, মানে সেই জায়গায় পরিবর্তনের মাধ্যমে তোমার ওষুধ পরিবর্তিত হবে। পরবর্তী কথা, প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড, এটা তোমার ব্যাকটেরিয়া সমূহ ব্যবহার করে। প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড ব্যাকটেরিয়া কেন ব্যবহার করে? এটার মাধ্যমে তাদের ডিএইচপি না, আমি যদি ভুল না বলে থাকি, ডিএইচপি নামের একটা এনজাইম সংশ্লেষণে কার্যকর হয়। আর ডিএইচপি এনজাইম থেকে কি ব্যাকটেরিয়া এলো ডিএনএ আরএনএ সংশ্লেষণ করে, আর ডিএনএ আর আরএনএ কি করে পরবর্তীতে তোমার প্রোটিন সংশ্লেষণ করে। তো আমরা চিন্তা করলাম কি, আচ্ছা ব্যাকটেরিয়া তো এই জিনিসটা ব্যবহার করে, তো হোয়াট ইফ আমরা এটার মতো একটা অন্য আর একটা ওষুধ বানাই, যেখানে তোমার কার্বক্সিলিক মূলক থাকবে না, SO2NH2 মূলক থাকবে। তো এই মানে এই ব্যাকটেরিয়াকে চিন্তা ধোকা দেওয়া হলো, ধোকা দেওয়া হলো, সে এটাকে গ্রহণ করতে পারবে। ওর খাবার ছিল হচ্ছে ওই PABA, কিন্তু আমরা নিলাম হ্যাঁ, সালফো, এগুলা সালফোজ জাতক। হ্যাঁ, সালফান জাতক। কেন এটা কোষের ভিতর ঢুকতে পারে একটু দেখায় দিই, তাহলে ভালো হয়। এক কথায়, কোষের ভিতরে এই কারণে ঢুকতে পারে, দুইটারই গঠন অনেকটা সিমিলার টাইপের। হ্যাঁ, তোমার এই যে এটা সম্ভবত হলো 4 অ্যাংস্ট্রম, আমি ভুল হইতে পারি, একটু দেখো। ঠিক যখন তুমি এখানে এলো কার্বক্সিল সরায়া যদি তুমি SO2 মূলক আনো, তারপরে NH মূলক আনো, এটা দৈর্ঘ্য জাস্ট একটু চেঞ্জ হয়, 3.4 অ্যাংস্ট্রম হয়, বা এদিক সেদিক হয়। এই যে এত কাছাকাছি সাইজের যে একটা ওষুধ অণু তৈরি করছি, এই কারণে এটা ব্যাকটেরিয়ার কোষের ভিতরে পৌঁছা যেতে পারে। দেখতেছেন, তাই পৌঁছা গেছে। ও ভুল করে নিয়ে ফেলছে, তাই এখন ওর মরতে হবে। বুঝলাম এটা সুন্দরভাবে। এরপরে এরপরে সালফার আমরা ড্রাগের হ্যাঁ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন দেখাচ্ছি। ও তার আগে আরেকবার বলি, তো এরকম করে তোমার প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড কাদেরকে রিপ্রেজেন্ট করে? প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড হলো তোমার সালফোনিল ইউরিয়া, সালফোনিল ইউরিয়া সালফামাইড, গ্রানুলাতে হয়। সালফোনিল ইউরিয়া, ইউরিয়া না, সালফোমিথাক্সোল। সরি, সালফোনিল ইউরিয়া না,
আর ভুল ধরায় দিতে হবে তো। এটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল। ড্রাগগুলা এটা থেকে আমরা পাবো। এখান থেকে আমরা টিকাও পাবো না? হ্যাঁ, টিকা ইনশাল্লাহ। যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট গুলা কি? হ্যাঁ, বলবা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে অথবা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে শুরু করে দেয়। এইগুলা দিয়ে কয়েকটা বর্ণনা, কার্যকারিতা, রাসায়নিক দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বর্ণনা কি কি আছে আর কিভাবে কাজ করে, ক্ষতিকর দিক কি, উপকারী দিক কি, দ্রুত কাজ করে বা আস্তে কাজ করে, এগুলা। সালফোনিল ইউরিয়া দিয়ে আমরা অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলাকে ক্লাসিফিকেশন করছিলাম। টোসাইল গ্রুপটা, যে নীল কালারের অংশটুকু, টোসাইল গ্রুপটা আমাদের অনেক ড্রাগে থাকে। এটাকে আমরা সিম্পলি এই পুরা জিনিসটাকে টিএস দিয়ে প্রকাশ করতে পারি। দেখো কত শর্ট হয়ে গেল এই জিনিসটা। আর 6-APA আমরা বিভিন্ন পেনিসিলিনের মধ্যে দেখবো, এটা পরবর্তী দিনের। ওকে, অনেক সুন্দর। সালফার ড্রাগের ক্লাসিফিকেশন আমরা দুই হিসেবে দেখাইছি, একটা হলো ইনফেকশনের প্রকারভেদের উপর ভিত্তি করে, একটা হলো ওষুধ কতক্ষণের জন্য কাজ করে। ইনফেকশনের উপর ভিত্তি করে 4 রকমের দেখাইছিলাম: কক্কাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোকাল ইনফেকশন আর অন্ত্রের ইনফেকশন বা ইন্টেস্টাইনাল ইনফেকশন। আর সেটা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা কত সময় ধরে কাজ করে, স্থায়িত্বের উপর। হ্যাঁ, এটা হলো শর্ট অ্যাক্টিং হতে পারে স্বল্প সময়ের জন্য, একটা হলো মধ্যম সময়ের জন্য, আরেকটা হলো দীর্ঘ সময়ের জন্য। হইলো সালফোনিল ক্লাসের মানে সালফোনিল ড্রাগের ক্লাসিফিকেশন। বইয়েরটা পড়তে পারো, আমি তোমাদের শামসের বই পড়া দেখছি, ওইটা আমি আশ্চর্য হয়ে গেছি, বিশ্বাস ভালো লিখছে। ওইটাই তো পড়ি। ভালো লিখছে, এজন্য বললাম, আমি বই অনেক ক্রস চেক করে দেখছি যে ভালো লিখছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে কি ব্যাপার, শামসে তো মানে এটা তো হওয়ার ছিল না, ওরা হয়তো এই কোর্সটা একটু সিরিয়াসলি নিয়েছিল। যাক, সালফানিলামাইডের মধ্যে তোমার একটা অ্যানিলিন থাকে আর একটা সালফানিলামাইড সালফারের অ্যামাইড মূলক থাকে। এগুলো বুঝছি, এগুলো তো বোঝাইছো। এগুলা বলা হইছে তিনটা পার্ট থাকে, তিনটা মইটি থাকে, এটা বলে দিলে হবে। সালফার ডাইজিনে জাস্ট একটা ডাবল নাইট্রোজেন যুক্ত হেটারোসাইক্লিক পিরিমিডিন থাকে, এটা মনে রাখলেই হবে। এই পিরিডিন গ্রুপের কারণে এটার আয়নাইজেশন রেট বৃদ্ধি পায়, এটা খুব সহজে কোষের ভিতরে প্রবেশ করতে পারে, এটা আরো ভালো কাজ করে। আর রোহান, আমার একটু জানার ছিল। বলো। আমি ওই ফার্স্ট দিকে কানেক্ট হতে পারি নাই বা শুনতে পারি নাই, তো মইটি এটা একটু বুঝি নাই আর কি, একটু যদি শর্টলি বলতা। আচ্ছা, মইটি বলতাছি। মনে করো আমি এই অংশটুকু এলো গোল্লা দিলাম, এখন এটা পরীক্ষাতে বলবা কিভাবে? আমিন তো বলতে পারবা না এক কথায়। তো তখন আমরা এই জিনিসটাকে আমাদের একটা টেকনিক আছে মেডিসিনাল কেমিস্ট্রিতে, আমরা বলবো কি NH2 মোইটি। মোইটি মানে খণ্ড, এত বড় যৌগ থেকে একটা ছোট্ট খণ্ড। তারপর মনে করো আমরা এটা দিলাম, এটাকে আমরা বলবো কি পাইরিমিডিন মোইটি। বুঝতে পারছি, মানে গ্রুপের মতো আর কি, এটা একটা পাইরিমিডিন গ্রুপ জাতীয় এরকম। এখন গ্রুপটা বলতে পারি না এই কারণে যে মানে এক একটা অংশ, এক একটা পার্ট অংশ, এটা আমাদের নামকরণ কি ইজি করে দেয়। গ্রুপ বললে ওইটা সঠিক ইম্প্যাক্ট নাম বলতে হয়, এই কারণে আমরা এই ঝামেলা এড়ানোর জন্য জাস্ট মোইটি বলে দিই। বুঝতে পারছি। আয়োনাইজেশনটা তো বললাম, আয়োনাইজেশন অবশ্যই তোমার রক্তের পিএইচ এর রেঞ্জে হইতে হবে, এই কথাটা আগে বলি নাই। তোমার রক্তের পিএইচ রেঞ্জ কত? 7.35 থেকে 7.45। এখন এই পিএইচ এর মধ্যে যে অর্ধেকের বেশি আয়োনাইজ হইতে পারবে সেগুলো ওষুধ হিসেবে কার্যকর হবে। রক্তের এই পিএইচ এর মধ্যে যদি ওষুধটা আয়োনাইজ না হয় তাহলে সেটা ড্রাগ হিসেবে খারাপ। পিরিমিডিন রিং এর কথা অলরেডি বলে ফেলছি, আরেকবার বলি। পিরিমিডিন রিং এর কারণে এটা দ্রাব্যতা বৃদ্ধি পায়, কোষের মধ্যে লিপোফিলিসিটি বৃদ্ধি পায় বা চর্বি প্রবেশতা বা চর্বিতে দ্রবণীয় বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, তাই কোষের মেমব্রেন ফ্লুইড মেমব্রেন ভেদ করতে পারে, এমনকি এটা মস্তিষ্কের ভিতরেও যাইতে পারে, ভালো মতো প্রবেশ করতে পারে। এটা মস্তিষ্কের চিকিৎসার জন্য প্রয়োজনীয়। মস্তিষ্কে যদি কোনো ইনফেকশন হয় তাহলে এই পিরিমিডিন মূলকটা কার্যকর ভূমিকা রাখবে। এটার হাফ লাইফ বেশি হয় যেহেতু এটা দীর্ঘ সময় কাজ করে। সালফোমিথক্সাজোলের মধ্যে আমাদের একটা অক্সাজোল আইসোঅক্সাজোল রিং আছে, এটার মধ্যে আমাদের দুইটা হেটারো অ্যাটম আছে। দুইটা হেটারো অ্যাটমের কারণে কি এটার বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, এটা আরো দীর্ঘক্ষণ কাজ করে,
এক কথায় বলতে গেলে এটার কার্যকারিতা বৃদ্ধি পায়। দেখো এটা এখন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ সব রকমের ব্যাকটেরিয়ার জন্য কার্যকর হইতাছে। পরিধি বৃদ্ধি পাইলো আইসোমিথক্সাজোলের জন্য। আর এখানে কিছু কমন কথা আছে, তোমরা সব সালফার ড্রাগের ক্ষেত্রে কমন কথা বলবা। কমন কথা বলবা কি, এটা হলো তোমার ব্যাকটেরিয়ার গ্রোথকে মানে থামায়া দেয়, এটা হলো প্যারাঅ্যামিনো বেনজোইক অ্যাসিড গ্রহণ করা থেকে মানে কি করে বাধা দেয়, ফলে ব্যাকটেরিয়া ডিএনএ সিনথেসিস করতে পারে না, আরএনএ সিনথেসিস করতে পারে না। একটা স্বস্তির ব্যাপার হইতাছে কমন জিনিস কত পার্সেন্ট আছে জানো? 80% কমন জিনিস আছে। তার মানে তোমার জাস্ট 20% আনকমন জিনিসটা দিলে তোমার অ্যান্সার শেষ। ভালো না? এই কারণে এই জিনিসটা মনে রাখতে পারছি আমি, যে মাত্র 20% আনকমন জিনিস, এটা তো ব্যাপারই না। আর অবশ্যই তোমার সালফার ড্রাগের মধ্যে যে হরমোনটা ব্যাকটেরিয়াতে বদ্ধ করে সেটা হলো ফোলেট সংশ্লেষণ, ফোলেট বা ওই যে ডিএইচপি একটা দিলেই হবে। আর যদি এটা মনে না থাকে তারপর আমরা বলবো ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ এনজাইমকে সে বাধা দেয়। এটা বললে কি স্যার ভুল বলতে পারবে? পারবে না। তো এইভাবে আমরা ট্রিক খাটাবো, একটা জিনিস ভুলা গেলে সেটা কাছাকাছি অ্যান্সার দিব, ভুল অ্যান্সার দিব না, কিন্তু এমন ভাবে অ্যান্সার দিব যে স্যার সেটাকে প্রত্যাখ্যান করতে পারবে না। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হচ্ছে সেই ড্রাগগুলা যেগুলো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যান্টি ডায়াবেটিক, এটা সালফোনিল ইউরিয়া বলে, যেহেতু এটা ইউরিয়ার মতো দেখতে। ইউরিয়ার দুই হাতে মানে দুইটা নাইট্রোজেন আছে, তো ওই দুইটা নাইট্রোজেন দুই দিক বরাবর তুমি গ্রুপ চেঞ্জ করতে থাকবা, তাহলে তুমি নতুন নতুন সালফোনিল ইউরিয়া ড্রাগ পাইবা। এখন সালফোনিল ইউরিয়া ড্রাগ বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আমাদের সিলেবাস অনুযায়ী দুইটা প্রজন্মের আছে বা দুইটা জেনারেশন আছে। একটা হলো ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট প্রজন্ম, আর একটা হলো সেকেন্ড জেনারেশন বা ওই যে 1G আর 2G। ফার্স্ট জেনারেশন হলো কি তোমার একটু ধীর গতিতে কাজ করে, আর সেকেন্ড জেনারেশনটা কি দীর্ঘ সময়ের জন্য কাজ করে, ওটা লাস্টের দিকে আছে। ফার্স্ট জেনারেশনের মধ্যে আমাদের 4টা ছিল, সেকেন্ড জেনারেশনের মধ্যে মাত্র 2টা ছিল, গ্লাইবিউরাইড গ্লাইপিজাইড। সেকেন্ড জেনারেশনে 2টা ছিল, গ্লাইবিউরাইড গ্লাইপিজাইড, এক কথা লেখা দিই, গ্লাইবিউরাইড গ্লাইবিউরাইড আর গ্লাইপিজাইড। এই দুইটার বৈশিষ্ট্য ছিল স্পেশাল ছিল এইভাবে যে এদের মধ্যে হেটারো অ্যাটমের পরিমাণ বেশি। হেটারো অ্যাটম বলতে অক্সিজেন নাইট্রোজেনের পরিমাণ বেশি, এর ফলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়, ফলে আয়োনাইজেশন বা পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পায়, ফলে সেটা কোষের মধ্যে রক্তে দ্রবণীয় হয়ে কোষ পর্যন্ত পৌঁছাইতে পারে। প্রথম প্রজন্মের এই উদাহরণগুলো আছে, এটা দেখা নিও। অ্যাসিটোহেক্সামাইড, ক্লোরপ্রোপামাইড, হ্যাঁ টলবিউটামাইড, প্রত্যেকটা নামের মধ্যে এই যে বোল্ড করা পার্ট আছে, যেটা সেই বোল্ড করা পার্ট হচ্ছে তোমাকে হিন্ট দিবে। বোল্ড করা পার্টটুকুই কি তোমার মনে রাখতে হয়, বাকি অংশটুকু তুমি এমনিতেই পাইরা যাবা। তারপর এখানে দেখো ক্লোরপ্রোপামাইড, প্রোপঅ্যামাইড, ক্লোরিন আছে, প্রোপাইল মূলক আছে, অ্যামাইড হলো ইউরিয়ার অ্যামাইডো মূলক। ইউরিয়া কিন্তু একটা ডাইঅ্যামাইড, তাই এটাকে অ্যামাইড হিসেবে বলতাছে। অ্যাসিটোহেক্সামাইড একটা অ্যাসিটেট গ্রুপ আছে, অ্যাসিটাইল গ্রুপ আছে, এসি, এটাকে এসি দিয়ে প্রকাশ করে, এই পুরো গ্রুপটাকে এসি দিয়ে প্রকাশ করে। হেক্স সাইক্লোহেক্সাইল মূলক আছে, অ্যামাইড, ইউরিয়ার ডাইঅ্যামাইডকে অ্যামাইড বলা হয়েছে। টলঅ্যাজামাইড একটা টোসাইল মূলক আছে, অ্যাজাইড, অ্যাজাইড মানে হলো একটা সাইক্লো নাইট্রোজেন যুক্ত, যদিও অ্যাজাইডের অর্থ নাইট্রোজেন, কিন্তু এখানে অ্যাজাইড দিয়ে বোঝাইছে যে নাইট্রোজেন যুক্ত একটা কিছু আছে। এখানে নাইট্রোজেন যুক্ত একটা কিছুর নাম কি? 7 মেম্বারের নাইট্রোজেন যুক্ত হেটারো চক্র, টলঅ্যাজাইড। সকল সালফোনিল ইউরিয়া ড্রাগগুলা কিভাবে কাজ করে? আমাদের অগ্ন্যাশয়ের বিটা কোষের পটাশিয়াম চ্যানেলকে বন্ধ করে দেয়, পটাশিয়াম চ্যানেল বন্ধ করে দেয়, চ্যানেল বন্ধ করে দেয়। এগুলা খাতায় লিখা ফেলবা, এটা পড়লে হয়ে যাবে। পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেলে কি হয়? বেশি করে ইনসুলিন নির্গত হয়, ফলে কি যাদের ইনসুলিন অপর্যাপ্ত ভাবে রক্তের মধ্যে থাকে তারা এই ওষুধ থেকে উপকারিতা নিতে পারে। দ্বিতীয় প্রজন্মের সালফানিল ড্রাগ অলরেডি বলে ফেলছি, এই পর্যন্তই। লাস্টের দিকে এই যে এই পার্ট আছে, যে প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্মের মধ্যে মেইনলি পার্থক্য কোন জায়গায়, একটা ধীরে আর একটা হলো দ্রুত। এই এখন একটা হিন্ট আমি বলছিলাম তোমাদেরকে, মইনা আমাকে একটা জিনিস বলছিল দেখা দিতে। এই দেখো শুরুর দিকে আমি একটা করছি, টেবিল অফ কন্টেন্ট বানাইছি।
টেবিল অফ কন্টেন্টে তুমি যে কোনো জায়গায় ক্লিক করলে তোমাকে সেই চ্যাপ্টারে নেওয়া যাবে। ধরো আমরা এই যে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ড্রাগ ডিজাইনের এডিএমইটি এই জিনিসটা পরীক্ষায় আসে, আমি এই জিনিসটা এখন পরীক্ষার আগে দেখতে চাইতেছি। সিম্পলি এডিএমইটি তে ক্লিক করব। এই যে ও দেখছো, ক্লিক করার সাথে সাথে কি আমাকে ওই পার্টে নিয়ে আসছে, এই যে এডিএমইটি। এইভাবে করে তুমি যা শুরুতে চলে আসবা, তোমার যে জিনিস দেখার দরকার ওইটা খুঁজবা, খোঁজার পরে জাস্ট ওই বরাবর ক্লিক করবা, সিম্পল আয়শা পড়বে। আর আমি এটা কি গ্রুপে দিছো পিডিএফ আকারে? হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ বন্ধু, অনেক সুন্দর একটা বানাইছো, কিন্তু বইয়ে মানে মাথা ঘুরছে, আগা মাথা কোনো কিছু নেই। আরেকটা অনেক কথা, সুন্দর করে সাজাইছো। প্রত্যেকটা যৌগে আমি হিন্ট দিছি, একটু চেষ্টা করে হিন্টগুলা বোঝার জন্য। হিন্টগুলার মধ্যে কি তোমার নামেই বলে দিবে যৌগটা কিরকম হবে দেখতে। আর যদি একবার দুইবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ হয়ে যাবে। দুইবারের বেশি প্র্যাকটিস আমার করতে হয় নাই, শিখা ফেলছি। তাহলে আজ এই পর্যন্তই। অনেক কষ্ট করে 2 ঘন্টা প্রায় টানা লেকচার দিছো, অনেক ধন্যবাদ। বাকিটা একটু তোমাদের ধন্যবাদ দেখা দিই যে প্র্যাকটিস তোমরা এই করে ইয়ে পর্যন্ত করে যাও। ছিলা, কেননা এই পর্যন্ত থাকা সবার জন্য পসিবল ছিল না। আচ্ছা মইন বলো, কি বলবা বলো। তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আলিমরা অনেক কষ্ট করছে। ইমরান অনেক ধন্যবাদ। শুধু কষ্ট না, টানা 2 ঘন্টা লেকচার দিছে, যা আমাদেরকে ঢাকা কলেজের টিচারও দেয় না। হ্যাঁ, তা তো ঠিকই। এই এতটুকু অনেক স্যার পড়াইতে পারবেন না। স্যাররা এইভাবে টিচারদের এনার্জি তো 30 মিনিট। আচ্ছা, কালকে আবার লেকচার কি সেম টাইমিং হবে 8টায়? না, তোমাদের সুবিধা অনুযায়ী আমি সকালের একটা পার্টি নিতে পারি, কারণ আমাদের তো এখন বন্ধ থাকে। বলো সকাল কয়টা হলে ভালো হয়? আমি আগে একটু বাকি আমাদের আর কি কি টপিকস গুলো বাকি আছে একটু